নেক্সট হচ্ছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। দেখো, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা ইন শর্ট SCR. It is a semi-control switch with 3 terminals. Semi-control means you can turn on the HCR with the help of a gate signal or control signal, but once the device become on, then there is no control of the control circuit over the device. Structure key, it is a 4-layer device, NP structure. This side it is anode, this side cathode, this side gate. দেখো, যদি if we apply forward voltage, ধরো anode positive with respect to cathode. হ্যালো, ঠিক আছে, বাইরে বাইরে কিছু খেয়ে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সরি। তো if this is plus, this is minus, then the device is forward biased, but it will not conduct any current through this because there is no gate signal, right? That means যদি আমি এখানে 30 ভোল্ট অ্যাপ্লাই করি বিটুইন অ্যানোড অ্যান্ড ক্যাথোড, তাহলে 10 ভোল্ট উইল ড্রপ ইন দিস জাংশন, 10 ভোল্ট দিস জাংশন, 10 ভোল্ট ইন জাংশন, রাইট? দেখো, এটা যদি প্লাস আর এটা মাইনাস করি, তাহলে পি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, তাহলে পি প্লাস এন মাইনাস, এটা কি J3, এটা কি ফরওয়ার্ড বাস্ট না রিভার্স বাস্ট? ফরওয়ার্ড বাস্ট। ফরওয়ার্ড Forward বাস্ট। bias. আর এন প্লাস পি মাইনাস, তাহলে এটা রিভার্স বাস্ট, এটা ফরওয়ার্ড বাস্ট। তাহলে when forward voltage is applied, junction J1 and J3 are forward biased, J2 is reverse biased. That is why it will not conduct any current. But when gate voltage is applied with respect to cathode, then the J2 junction will be forward biased, and all 3 junctions will be forward biased, and the current will conduct from anode to cathode. Is it clear? Hello? বুঝতে হ্যাঁ স্যার, পেরেছো? ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। কিন্তু আমি বলছি, বলো। স্যার বলছিলাম এখানে হচ্ছে ওই এন থেকে যে পিতে যাওয়ার সময়, যখন এন থেকে যে পিতে যে যাচ্ছিল, আমি যখন এদিকে এদিকে স্যার যে গেট ভোল্টেজটা যখন যে অ্যাপ্লাই করিনি, তো ওই জাংশনের মধ্যে যে রিভার্সের যে ভোল্টেজটা ছিল, তো তার থেকে তো আমাকে হচ্ছে আমাকে যে গেট ভোল্টেজটা তো ওর থেকে যে বেশি দিতে হবে। মানে এখানে যদি যে 30 হয়, তো প্লাস 10 যদি না এভাবে, না 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 না, তো সেটা মানে সেটা তাহলে আমরা যখন 2 ট্রানজিস্টর মডেল পড়বো তখন বুঝতে পারবো আর কি। এখন তুমি ধরে নাও when gate voltage is applied, positive voltage with respect to cathode, then J2 will be forward biased. For the time being আমরা এইটুকু বুঝি, ক্লিয়ার? আচ্ছা, মানে মানে স্যার যে গেট ভোল্টেজের যে ভ্যালুটার উপর এখন অতটা ফোকাস করবো না, তাই তো? না, not ঠিক আছে। because it is in a very low voltage in the order of millivolts, and this voltage can be 20 kV, right? ওকে স্যার। ওটা আমরা যখন একটু ডিটেলসে পড়বো তখন বোঝা যাবে আর কি। সিমিলারলি এটা দিয়ে গেটেও একটা কোশ্চেন এসেছিল যে ফরওয়ার্ড ভোল্টেজ দিলে কোন জাংশনগুলো রিভার্স, কোনটা ফরওয়ার্ড বাস্ট। সিমিলারলি যখন রিভার্স ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, মিন ক্যাথোড পজিটিভ অ্যানোড নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস রিভার্স বাস্ট, প্লাস মাইনাস ফরওয়ার্ড বাস্ট, প্লাস মাইনাস রিভার্স বাস্ট। তাহলে when reverse voltage is applied, junction J2 is forward biased, but J1 and J3 is reverse biased. Clear? স্যার আরেকবার একটু এটা রিপিট করুন। তুমি যদি ক্যাথোডে প্লাস দাও, অ্যানোডে মাইনাস দাও, তাহলে এই প্লাস মাইনাস ভোল্টেজটা এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এন প্লাস পি মাইনাস, তাহলে রিভার্স বাস্ট, পি প্লাস এন মাইনাস ফরওয়ার্ড বাস্ট, এন মাইনাস এন প্লাস পি মাইনাস রিভার্স বাস্ট। তার মানে when reverse voltage is applied, junction J1 and J3 is reverse biased and junction J2 is forward biased. Clear? Yes.
যেহেতু দুটো রিভার্স বায়াস জাংশন রয়েছে, সো এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। দ্যাট ইজ ওয়াই SCR ক্যান ব্লক সেম অ্যামাউন্ট অফ ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ভোল্টেজ ইন আইদার ডিরেকশন। নো আদার পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস হ্যাজ দিস ইউনিক কোয়ালিটি। মানে SCR হচ্ছে একমাত্র ডিভাইস যে ফরওয়ার্ড দিকে 20 কিলোভোল্ট যদি ব্লক করে, তাহলে রিভার্স দিকেও 20 কিলোভোল্ট ব্লক করে। Mind it, very important statement. Any other power electronics device except GTO, they cannot withstand forward voltage, cannot withstand reverse voltage of 30, more than 30 volts, whatever forward voltage it can block. তার মানে কি বললাম, যে SCR হচ্ছে একমাত্র পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস যে ফরওয়ার্ড দিকে 20 কিলোভোল্ট বা 200 কিলোভোল্ট ব্লক করলে রিভার্স দিকেও 200 কিলোভোল্ট ব্লক করে। কিন্তু অন্য পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস এক্সেপ্ট GTO, ফরওয়ার্ড দিকে যদি 200 কিলোভোল্ট ব্লক করে, রিভার্স দিকে 30 ভোল্ট দিলেই ব্রেকডাউন হয়ে যায়। তার মানে আমাকে এমন কোনো অ্যাপ্লিকেশনে যদি আমি যাই যেখানে ইকুয়াল ফরওয়ার্ড ভোল্টেজ বা লার্জ রিভার্স ভোল্টেজকে ব্লক করতে হয়, সেখানে SCR ছাড়া দেয়ার আর নো আদার অপশন। ক্লিয়ার? তোমরা এতগুলো ক্লাস, কোনো তোমাদের দিক দিয়ে কোনো সারা শব্দই নেই। আমি ভাবলাম বোধহয় তোমরা বোধহয় ক্লাস করবে না। লাস্ট ক্লাসে কয়জন ছিলে? বোধহয় 6 জন কি 7 জন, বা বড় জোর 8 জন আর কি। তাহলে এইবার দেখো এই একবার শুনেছিলাম মাঝখানে যে আপনার কিছু একটা হয়েছিল, না 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 শরীর খারাপ কিছু হয়েছিল শুনেছিলাম, তো সেটা তো টেম্পোরারি। এনিহাউ এবার একটু কোঅপারেট করতে হয়, মানে একটু বেশি ক্লাস করতে হবে, এত একটা ভাইটাল সাবজেক্ট, তাহলে গেট ফেট দিতে পারবে না ভালো করে। ক্লিয়ার? হ্যাঁ বলো, তোমাদের এক্সাম কবে? হ্যালো স্যার ডিসেম্বরে তো সেমিস্টার। ডিসেম্বরে বলতে চাই যে নেক্সট উইক থেকে, মানে যে 1 ডিসেম্বর থেকে। 1 ডিসেম্বর থেকে বলে দিয়েছে? হ্যাঁ স্যার ওরকমই হবে। ওরকমই হবে আর কি। আমাদের ম্যাক্সিমাম তো মানে যে ক্লাস টেস্ট হয়েছে, তো 1 ডিসেম্বর থেকে যে হওয়ার কথা আছে আর কি, মানে যে একাডেমিক ক্যালেন্ডারে সেরকমই দেওয়া আছে। না হ্যাঁ, তাহলে তোমরা একটা কাজ করো, বুঝেছো? তোমাদের অন্য অন্য ক্লাসগুলো তো অলমোস্ট শেষ, তাই তো? হ্যাঁ ওই আর কি। হ্যাঁ তার মানে উইল সিট টুগেদার এভরি ডে বিফোর দ্য স্টার্ট অফ দ্য এক্সাম। প্রত্যেকদিন তাহলে বসতে হবে আর কি, মানে ক্লাস করতে হবে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যতটা তোমরা রাজি থাকবে। 1.5 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, হ্যাঁ ঠিক আছে স্যার, একটুখানি হেল্প করো, নাহলে তো মুশকিল হয়ে যাবে। এবার দেখো এই যে স্ট্রাকচারটা দেখছো, বুঝেছো, বাস্তবে স্ট্রাকচার এরকম হয় না। এটা দেখবে বইয়ে তো এরকম করে আঁকা আছে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা হয় এরকম। এটা পি, এটা এন, আর পি এর মধ্যে একটা স্যান্ডউইচ করে এন লেয়ারকে বসানো হয়। কারণ আমাকে তো আলটিমেটলি ক্যাথোডের রেসপেক্টে গেটে ভোল্টেজ দিতে হয়, তাহলে এই ডিস্টেন্সটা মিনিমাম হলেই ক্যাপাসিটিভ এফেক্টিভ কম হয়, খুব ইজিলি গেট পালস অ্যাপ্লাই করা যায়। আর এখানে ডিস্টেন্স বিটুইন গেট আর ক্যাথোড ইজ ভেরি লার্জ। দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল স্ট্রাকচার। তাহলে সার্কিট সিম্বল হচ্ছে কি, ডায়োডের মতো শুধু জাংশন থেকে একটা ঠেং বের করা। তাহলে অ্যানোড, ক্যাথোড, গেট, রাইট? ওয়ার্কিং প্রিন্সিপাল কি সব লেখা আছে, আমি যে সংক্ষেপে বলে যাচ্ছি। অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড, when anode is positive with respect to cathode, anode is positive with respect to cathode, the device is forward biased, but it will not conduct any current, কারণ J2 তে রিভার্স বায়াসড হয়ে রয়েছে, তার জন্য এখান থেকে কোনো কারেন্ট যাবে না। Now when a gate voltage is applied at cathode, then junction J2 will be forward biased and it will conduct the current. Once it is conduct current, then the gate loses control over the device, and SCR can bring both to the off state only by reducing the current through the device below a minimum current called holding current. তাহলে হোল্ডিং কারেন্ট হচ্ছে কি, এটা এমন একটা কারেন্ট যে মিনিমাম কারেন্টটা গেলে ডিভাইসটা অন থাকে, তার কম হয়ে গেলে আবার এই রিভার্স বায়াস জাংশনটা ফর্ম হয়ে যায়। ক্লিয়ার? তাহলে হোল্ডিং কারেন্ট ইজ দ্য মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু কিপ দ্য ডিভাইস ইন অন কন্ডিশন। ক্লিয়ার? তার মানে একবার অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড গেটে সিগন্যাল দিয়ে
এই সিগন্যালটাকে উইথড্র করে নিলে এসসিআরটা অন হয়ে গেল। এবার কোনো কারণে যদি এই কারেন্টটাকে আমি কমাতে পারি, একটা লোড রেজিস্ট্যান্স বাড়িয়ে বাড়িয়ে কমালাম, কমাতে 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 একটা মিনিমাম কারেন্টের নিচে গেলেই ওটা অফ হয়ে যায়। দিস মিনিমাম কারেন্ট ইজ নোন অ্যাজ দ্য হোল্ডিং কারেন্ট। তার মানে হোল্ডিং কারেন্ট ইজ দ্য মিনিমাম কারেন্ট রিকোয়ার্ড টু কিপ দ্য ডিভাইস ইন অন কন্ডিশন। উপরে গেলে তো অন থাকবেই, কিন্তু নিচে গেলে অফ হয়ে যাবে। আর একটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট কি? যে যখন সার্কিট ডিজাইন করা হয়, এবার ধরো তুমি ক্যাথোডের রেসপেক্টে গেট পালস দিলে, এটা পালসের উইথ, তাহলে আমি পালস দিলাম, এতক্ষণ থাকলাম পালসটা দিয়ে, এর মধ্যে হোল্ডিং কারেন্টে পৌঁছে গেছে, তখন গেট পালসটাকে সরিয়ে নেব, ডিভাইস অন হয়ে যাবে। কিন্তু সেই হোল্ডিং কারেন্টটা ধরো 2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আমি গেট পালস দিলাম, কিছুক্ষণ রাখলাম পালসটাকে, সার্টেন উইথ আছে, ওটা 2 মিলি অ্যাম্পিয়ার গেলে আমি গেট সিগন্যাল সরিয়ে নিতে পারি, হোল্ডিং কারেন্টে পৌঁছে গেছে। কিন্তু বাস্তবে কি করা হয়, হোল্ডিং কারেন্ট যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে 2.3 অ্যাম্পিয়ার বা 2.5 অ্যাম্পিয়ারকে যখন পৌঁছায় তখন গেটটাকে সরিয়ে নেওয়া হয়, যাতে কনফার্ম যে ডিভাইসটা অন হবে, ওটাকে সেফটির জন্য রাখা হয়। This slightly higher current than the holding current is known as the latching current. Clear or not? এই আরেকবার Yes, স্যার sir. একটু বলুন যে ল্যাচিং বলছি আমি অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোডে করে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তার ডিভাইসটা ফরওয়ার্ড বাস্ট। এবার ক্যাথোডের রেসপেক্টে গেটে সিগন্যাল দিয়েছি, দিয়ে সিগন্যালটা দিয়ে কিছুক্ষণ হোল্ড করে রেখেছি সিগন্যালটা, মানে ইম্পালস না, একটা পালস আর সার্টেন উইথ আছে। ওই উইথ কতক্ষণ ওয়েট করবো, যতক্ষণ পর্যন্ত ডিভাইসের কারেন্টটা একটা মিনিমাম কারেন্টে যাবে, দ্যাট ইকুয়ালস টু আর গ্রেটার দেন হোল্ডিং কারেন্ট। তাহলে আমি ধরলাম সেই মিনিমাম কারেন্টেই পৌঁছেছে 2 মিলি অ্যাম্পিয়ার, তখন আমি গেট পালসটাকে সরিয়ে নেব। কিন্তু লোকে আগে রিস্ক নেয় না, মানে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পৌঁছে গেলে আমি গেট পালসটা সরাতে পারি, কিন্তু লোকে না একটু সেফটি ফ্যাক্টরে রাখার জন্য ওই 2.3 মিলি অ্যাম্পিয়ার গেলেই তবে গেট পালসটা সরায়, যাতে কোনো কারণে আবার অফ টপ না হয়ে যায়। ক্লিয়ার? So this slightly higher current than the holding current as chosen by the designer is known as latching current. That is, latching current is slightly greater than the holding current. ওই 0.3টা তাহলে যে ল্যাচিং কারেন্ট না, টোটাল কারেন্ট ল্যাচিং কারেন্ট 0.3 টা আমি মার্জিন রেখেছি। 2.3টা তাহলে যে ল্যাচিং কারেন্ট, তাই ল্যাচিং কারেন্ট। এই দেখো এই যে কথাগুলো বলেছি, রিভার্স বায়াস দিলে কি হয়, ফরওয়ার্ড বায়াস দিয়ে কি হয়, সব লেখা আছে এখানে। রিভার্স ভোল্টেজে যে আপনার এগুলো আমার সব ডিসকাশন হয়ে গেছে, এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এসসিআর সব লেখা আছে। এই যে যেমন কারেন্ট সোর্স ইনভার্টার আছে, সেখানে ইকুয়াল ফরওয়ার্ড এবং রিভার্স ভোল্টেজ ব্লক করতে হয়, মানে লার্জ রিভার্স। সেখানে কারেন্ট সোর্স ইনভার্টারে এসসিআর ছাড়া কোনো রাস্তা নেই, তার জন্য এসসিআর একটা অবসোলেট ডিভাইস নাও, বিকজ এর সুইচিং ফ্রিকোয়েন্সি লেস, কনভার্টারের সাইজ বড় হয়ে যায়। কিন্তু ওই গুণগুলোর জন্য ও এখন স্টিল ইন দ্য মার্কেট। সেকেন্ড অ্যাডভান্টেজ কি, ইট ক্যান হ্যান্ডেল হাই ভোল্টেজ অ্যান্ড হাই কারেন্ট সাইমালটেনিয়াসলি, কিলোওয়াট মেগাওয়াট রেঞ্জের এসসিআর পাওয়া যায়। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ এ ভেরি রোবাস্ট ডিভাইস, এটা খুব রাফলি হ্যান্ডেল করা যায়, মসফেট টসফেট অত সহজে করা যায় না। ডিসঅ্যাডভান্টেজ কি, সুইচিং ফ্রিকোয়েন্সি অফ এসসিআর ইজ লেস and it can operate satisfactorily at power frequency range. পাওয়ার ফ্রিকোয়েন্সি কাকে বলে, বলেছি 0 to 400 Hz, তার বেশি ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারে না। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ, ভেরি ডিফিকাল্ট টু টার্ন অফ হোয়েন ইউজড ইন ডিসি সার্কিট। ধরো তুমি একটা এসসিআরকে যদি ডিসি সার্কিটে ইউজ করো, একটা ছবি বের করি, ধরো এখানে এসি এসে একটা ডিসি যদি এখানে অ্যাপ্লাই করতে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এসসিআর অন হয়েছে, গেটে সিগন্যাল দিয়েছে, এটা অন হয়েছে। তার ফলে এই কারেন্টটাকে যদি আমি এসসিআরটাকে অফ করতে চাই, গেট পার সরালে হবে না, তাহলে কারেন্টটাকে কমিয়ে হোল্ডিং কারেন্টের নিচে যেতে হবে, রাইট? কিন্তু যদি এসি করা হয়, তাহলে এসিটা তো সাইনুসয়েডালি ভেরি করে। এসির ভোল্টেজ যখন 0, কারেন্ট তখন 0, অবভিয়াসলি 0 কারেন্ট ইজ লেস দ্যান এনি ভ্যালু অফ হোল্ডিং কারেন্ট। So in AC circuit, SCR will be automatically turned off on every zero crossing.
তার মানে এসি সার্কিট এসসিআর কে অফ করা কোনো প্রবলেম নেই, বিকজ অফ দ্য প্রপার্টি অফ দ্য পাওয়ার সাপ্লাই ইট উইল বি অফ অন এভরি জিরো ক্রসিং। কিন্তু হোয়েন ইউজড ইন ডিসি সার্কিট কিছু একটা মেথড তোমাকে ইনকর্পোরেট করতে হবে, ওই জন্য ডিসি সার্কিটে টার্ন অফ করা একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা গেল, ওই কথাগুলো এখানটা লেখা আছে, উপরে দেখার দরকার নেই। এবার মেথডস অফ টার্ন অন এসসিআর, কি কি মেথডে আমরা এসসিআর কে টার্ন অন করতে পারি। এসসিআর ক্যান বি টার্ন অন বাই দ্য ফলোইং মেথডস। কি? বাই অ্যাপ্লাইং হাই ভোল্টেজ, এটা দেখতে গেলে তোমাকে এইটা একটু পড়ে নি। এটা হচ্ছে এসসিআর এর ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এটা ভোল্টেজ অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ ভার্সেস অ্যানোড কারেন্ট। কি হয়, তুমি যদি অনেকটা ভোল্টেজ দাও তাহলে আইজি ইকুয়ালস টু 0, গেট কারেন্ট ছাড়া ওটা এইভাবে অন হয়ে যায়, এটাই ক্যারেক্টারিস্টিক্স হয়। যদি কেন হয় এরকম শেপ কেন, করে উত্তর নেই, কারণ ডিভাইসের প্রপার্টি সেরকম আর কি, মেটেরিয়ালসগুলো যে জাংশনগুলো নিয়েছো, প্রথমে কারেন্টটা একটু কমে গিয়ে তারপরে বাড়ে আর কি, সরি ভোল্টেজটা একটু কমে গিয়ে তারপরে কারেন্ট বাড়ে। দেখো ভোল্টেজ বাড়ছে, কারেন্ট একটু একটু বাড়ছে, এটা হচ্ছে লিকেজ কারেন্ট। এই ভিবিওর বেশি গেলেই দেখো কারেন্ট আস্তে আস্তে এইভাবে বেড়ে যায় আর ভোল্টেজটা কমে যায় ফাইনালি, তারপরে এইভাবে বাড়ে আর কি। কিন্তু যদি গেট সিগন্যাল দাও তাহলে অল্প পরিমাণে ভোল্টেজ দিলেই, এইটুকু ভোল্টেজ দিলেই ডিভাইসটা এই ক্যারেক্টারিস্টিক্সটাকে ফলো করে। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড লিকেজ কারেন্ট আর এটা হচ্ছে রিভার্স লিকেজ কারেন্ট। এই ভিবিওটা সিমিলারলি যদি উল্টো দিকে এই ভোল্টেজটা বাড়াও তাহলে রিভার্স ব্রেকডাউন হয়ে যায় একটা ভোল্টেজের পরে, তাহলে এটাকে বলে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ ভিবিও, আর এটা হচ্ছে রিভার্স ব্রেক ওভার ভোল্টেজ। তখন এসসিআর কে টার্ন অন করা যায় বাই অ্যাপ্লাইং লার্জ ভোল্টেজ দেন দ্য ভিও। কথাগুলো এখানে আছে, মেথডস অফ টার্নিং অন। কি? বাই অ্যাপ্লাইং হাই ভোল্টেজ, by applying high voltage across the device without any gate signal. এটা কিন্তু এটা একটা ডিস্ট্রাকটিভ ফেনোমেনা, এটাকে ইউজ করা হয় না। সেটা বাই অ্যাপ্লাইং হাই ডিবি বাই ডিটি। এবার এসসিআর এর অ্যাক্রসে ভোল্টেজটা বেশি না, কিন্তু অ্যাপ্লাইড ভোল্টেজ, রেট অফ রাইজ অফ ভোল্টেজ ইজ ভেরি ফাস্ট, তাহলে এসসিআরটা অন হয়ে যায়। এটাকে বলে, এই মেথডটাও রিয়েল লাইফ ইউজ হয় না, ডিভিডিটি দিয়ে অ্যাপ্লাই করতে গেলে অনেক সময় ডিভাইস ড্যামেজ হয়ে যায়। থার্ড ওয়ান হচ্ছে বাই অ্যাপ্লাইং লাইট রেডিয়েশন। ওই যখন অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড, তখন কোন জাংশনটা রিভার্স ব্যাস ছিল বলো? J2 স্যার। জেটু স্যার। J2। এইবার ওই অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড রেখে যদি ওই J2 জাংশনে লাইটের রেডিয়েশন ফেলা হয়, তাহলে ওইখানে লাইটের ইন্টেন্সিটির জন্য হিটেড হয়ে ওই ইলেকট্রন হোল স্পেয়ার জেনারেট করে ওই J2 জাংশনটা ফরওয়ার্ড বায়াসে কনভার্ট হয়, দেন এসসিআর কাজ করে। এটাকে বলা হয় এলএসসিআর। এলএসসিআর, লাইট অ্যাক্টিভেটেড সিলিকন কন্ট্রোল রেক্টিফায়ার। এটা খুব পপুলার ইন হাই ভোল্টেজ ট্রান্সমিশন, রাইট? কেন কি করা হয় দেখো, ওই অ্যানোড পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড এই J2 জাংশনে লাইট ইনসিডেন্ট রে ফেলা হয়, তখন অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট যায় আর কি। এর কোথায় বেশি ইউজ হয়, যে এইচভি ট্রান্সমিশন, হাই ভোল্টেজ ট্রান্সমিশনে বা হাই ভোল্টেজ সিস্টেম। ধরো এটা 400 কিলো ভোল্টের লাইন, এসি লাইন, তাহলে কোনো একটা ইনস্ট্যান্ট এটা +400, এটা -400 কেভি, রাইট? গেট ভোল্টেজটা কত দেবে তুমি? কি অর্ডারের ভোল্টেজ লাগবে বলো? এই শুনতে পাচ্ছ কি? মিলিভোল্ট। মিলিভোল্ট। তার মানে এটা খুব স্মল ভোল্ট। আর 400 কিলো ভোল্টের ক্ষেত্রে হয়তো বড় জোরে 1 ভোল্ট বা 1.5 ভোল্ট, আর মিলিভোল্টের থেকে একটু বেশি ধরলাম আর কি। তাহলে এখানে আছে 400 কিলো ভোল্ট লাইন, তাহলে এখানে একটা তার লাগাতে হবে, তার মাঝখানে ডিসি সোর্স দেব,
সেই ডিসি সোরের পজিটিভ টার্মিনালটা আমি গেটে শোয়াবো। লো ভোল্টেজ সোর্স, তার জন্য যে তার আমি ব্যবহার করব 1 ভোল্ট বা 0.5 ভোল্টকে ট্যাপ করার জন্য, সেই তারটা কি 400 ভোল্ট কিলোভোল্টের সঙ্গে জোড়ার উপযুক্ত? না স্যার। একদম তাই। সুতরাং বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ কানেকশন উইথ লো ভোল্টেজ ওয়্যার used for low voltage wire for applying gate signal with the 400 kilovolt high voltage wire, this radiation is used for making it on in high voltage system. Clear? স্যার এটা আরেকবার বলবেন? বলছি ধরো এখানে তোমার 400 ভোল্ট কিলোভোল্টের লাইন আছে, তাহলে এটা যখন ডিভাইসটা যখন অন হবে তখন এটা 400 ভোল্ট দিয়ে এখান দিয়ে যাবে, তাহলে এটা প্লাস 400 ধর, এটা মাইনাস 400 ভোল্ট প্রথমে যখন অন করছি। তাহলে এখানে আমাকে একটা স্মল ভোল্টেজ মিলি ভোল্ট অর্ডার করতে হবে। তাহলে সেই মিলি ভোল্ট অ্যাপ্লাই করার জন্য যে তারটা ইউজ করব, সেই তারটা কি 400 কিলোভোল্ট লাইনের সঙ্গে জোড়ার উপযুক্ত? না, ওটা একদম একটা সরু টাইপের তার, আর সেটা এই 400 কিলোভোল্ট লাইনের সঙ্গে জোড়াই যাবে না, খুব ডিফিকাল্ট। তার জন্য লাইটের রেডিয়েশন দিয়ে এই হাই ভোল্টেজ সিস্টেমের এসসিআরকে খুব পপুলার এটা অন করা হয়, তাকে বলে এলএসসিআর, লেজার লাইট অ্যাক্টিভেটেড সিনিকল কন্ট্রোল রেক্টিফায়ার। ক্লিয়ার? এবার হ্যাঁ স্যার। 1 নম্বর আছে দ্য কমনলি ইউজ মেথড। এই 3 মেথডগুলোর একমাত্র এলএসসিআর ছাড়া কোনো মেথড ইউজ করা হয় না। নট হাই ভোল্টেজ, নট হাই রেট অফ রাইজ অফ ভোল্টেজ, লাইট রেডিয়েশনটা ইউজ করা হয় হাই ভোল্টেজ সিস্টেমে আর কি। আর যেটা কমনলি ইউজ করা হয় গেট ট্রিগারিং মেথড। কি? যে অ্যানোড ইজ পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড and a gate voltage is applied at gate in the form of a pulse, then it will conduct current. এইবার প্রশ্ন হচ্ছে যে why the gate voltage with respect to cathode is in the form of a pulse with a specified width? কেন আমার পালস ভোল্টেজটা একটা সার্টেন উইথ থাকতে হবে এরকম? কারণ কোনো একটা ইনস্ট্যান্টে অ্যানোড পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, তার মানে এই হাফ সাইকেলটা অ্যানোডে, এই হাফ সাইকেলটা ক্যাথোডে, আর আমি এইরকম একটা জায়গায় পালস দিলাম, রাইট? পালস দিয়ে এই যে পালসটা অ্যাপ্লাই করলাম, পরে কিছুক্ষণ পর্যন্ত পালসটাকে ধরে রাখলাম, তারপরে পালসটাকে জিরো করলাম। এই এতক্ষণ ধরে টিপে রাখার মানেটা কি? মানেটা হচ্ছে যে এখানে অন করলাম, তাহলে ডিভাইসের কারেন্টটা বাড়ছে, বাড়তে বাড়তে যখন ল্যাচিং কারেন্টে পৌঁছেছে ততক্ষণ আমি ওয়েট করে রয়েছি, তারপরে জিরো করে নিয়েছি। ক্লিয়ার? Yes, sir. তার জন্য ইম্পালস, এই অ্যাক্সিসটাকে তো আমরা একটু ইম্পালস বলি, সুতরাং ইম্পালস দিলে হয় না, একটা সার্টেন উইথ থাকতে হয়। সেটা সার্কিট ডিজাইনার ঠিক করে আর কি, যেমন কতটা হোল্ডিং কারেন্ট, এই কারেন্টটা রিচ করতে কতক্ষণ লাগবে সেটা ওরা হিসাব করে রাখে আর কি। তার মানে আমি যদি এই জায়গাটা পালস দিই তাহলে আউটপুটে আমি এই ভোল্টেজটাকে পাবো, এই হ্যাশ করা। যদি এইখানে পালস দিই তাহলে পুরোটা পাবো, যদি এইখানে পালস দিই তাহলে এইটুখানি পাবো। তার মানে এই আলফাটাকে বলা হয় গেট ট্রিগারিং অ্যাঙ্গেল। তার মানে বাই ভ্যারিং দিস ট্রিগারিং অ্যাঙ্গেল আলফা, আউটপুট অ্যাভারেজ ডিসি ভোল্টেজ ক্যান বি কন্ট্রোলড। কি বোঝা গেল এটা? তো নেক্সট সাইকেলে গিয়ে আমি আবার এরকম জায়গায় পালসটা দিলাম, নেক্সট সাইকেলে এরকম কিছু দূর গিয়ে আমি এটা পাবো। তো যদি আমি এখানে করতাম তাহলে কিছু দূর গিয়ে শুধু এইটা পাতাম ভোল্টেজটা, মানে আলফা ইজ ইনক্রিজিং, আউটপুট অ্যাভারেজ ডিসি ভোল্টেজ ডিক্রিজিং, আলফা ডিক্রিজিং, আউটপুট অ্যাভারেজ ভোল্টেজ ইনক্রিজিং। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা স্যার, বলছিলাম এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে যে আপনার যে উইথটা যেটা ইউজ করা হচ্ছে, তো মানে জাস্ট হচ্ছে ওটার পর থেকেই কি যে ভি নটটা স্টার্ট হচ্ছে, না ওই ভি নটটা বলতে এইটা না, এটা মোটামুটি ভি নটটা স্যার মোটামুটি যে আলফা প্লাস ওইটা থেকে তো? ঠিক একদম ঠিক কথা। আমি এখানে দেখিয়েছি, আমি ধরে নিয়েছি সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে,
কিন্তু অ্যাকচুয়ালি একটু পরে থেকে শুরু হওয়ার কথা। হ্যাঁ, ওটাই বলছি। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা সারা এসসিআর অন হয়েছে, বুঝেছো? হুম। এই সঙ্গে সঙ্গে অন হয়ে যায়, কিন্তু সেই অনটা কন্টিনিউ থাকবে কি না আবার অফ হয়ে যাবে, তার জন্য উইথটা লাগে। ক্লিয়ার? আচ্ছা, মানে স্যার যে ভি নট কি তাহলে হচ্ছে যে ওই মুহূর্ত থেকেই পাওয়া শুরু করবো না বলতে তার পারো, হ্যাঁ, একটু পর তুমি থেকে? এখান থেকে ধরবে, কারণ গেট পালস দেওয়ার সঙ্গে সঙ্গে অন হচ্ছে, রাইট? কারেন্ট রাইজ করছে, হ্যাঁ, বাট হাউ লং ইট উইল রিমেইন অন। যদি আমি চাই তারপরে বহুক্ষণ অন থাকবে, হুম, হ্যাঁ, তো সেটার তাহলে জন্য আমাকে আমাকে কিছুটা উইথ লাগবে, স্পেসিফাইড উইথটা দিতে হবে। একদম। হুম, মানে ওই কারেন্টটা হোল্ডিং কারেন্টের একটু, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রিজেনারেশন ইন এসিআর। সেটা আমরা একটু পরেই বুঝবো যে কেন পালসের উইথটা লাগে। তোমার Okay. কোশ্চেনটার উত্তরটা একটু পরেই পেয়ে যাবে আর কি। এটা তো বিআই ক্যারেক্টারিস্টিক্স গেল, সব দেখো কারেন্টে লেখা আছে। তারপর এটা এখানে এটা যদি হোল্ডিং কারেন্ট হয় তাহলে এটা ল্যাচিং কারেন্ট। এটা তো বললাম লিকেজ, ওটা ফরওয়ার্ড ব্রেক ওভার রিবেল। এই দেখো নেক্সট হচ্ছে টু ট্রানজিস্টার মডেল অফ এসিআর। টু ট্রানজিস্টার মডেল অফ এসিআর, দেখো আমি এই সোজা স্ট্রাকচারটাতে রাখছি পি এন পি এন। এইবার এইখান থেকে কেটে দিয়েছি, কেটে দিয়ে এই লাল বর্ডার দিয়ে একটা অংশ আর কালো বর্ডার দিয়ে একটা অংশ, দুটোকে আমি আলাদা করছি। আলাদা করলে এটা একটা পি অর্ধেক এন অর্ধেক পি, একটা পিএনপি ট্রানজিস্টার। এদিকে ফুল এন হাফ এফ হাফ পি হাফ এন, তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টার। তার মানে an SCR can be thought as a combination of two transistors. One is NPN, another is PNP. Clear? Yes, sir. এইবার দেখো এটা একটা পিএনপি ট্রানজিস্টার, এখানে অ্যানোড, এটাকে আমি এখানে দেখাচ্ছি পিএনপি ট্রানজিস্টার, এখানে অ্যানোড। এর সঙ্গে আবার রয়েছে এনপিএন, এটা একটা এনপিএন ট্রানজিস্টার, এখানে ক্যাথোড, এখানে ক্যাথোড, মানে ট্রানজিস্টার হিসেবে এমিটার। আর এখান থেকে গেট বের করেছি, এই পি থেকে এনপিএন, আর এটা হচ্ছে সরি পিএনপি, আবার এটা হচ্ছে এনপিএন। হ্যাঁ, তো পি এর সাথে গেটটা কানেক্ট আছে। হ্যাঁ, পি এর সঙ্গে গেটটা কানেক্টেড। ক্লিয়ার? এইবার এই কারেন্টের ডিস্ট্রিবিউশনটা আমি আসছি আর কি। তার মানে অ্যান এসসিআর ক্যান বি কনসিডার অ্যাজ এ কম্বিনেশন অফ টু ট্রানজিস্টার। সেইটাকে আমি মডেল হিসেবে, টু ট্রানজিস্টার মডেল হিসেবে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? দেখো এই এন আর এই এন কমন, এই এন কমন, রাইট? এইবার এই কারেন্ট এই ট্রানজিস্টার দুটোর বোঝা গেছে তো এই সার্কিটটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার আমরা কারেন্ট ডিস্ট্রিবিউশনে দেখি। দেখো এটা তোমরা বেসিক ইলেকট্রনিক্সে পড়েছিলে, একটা এনপিএন ট্রানজিস্টারের যে লিকেজ কারেন্ট, যেটা ভোল্টেজ আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, সেটা ফ্লো হয় ফ্রম কালেক্টর টু বেস। পিএনপির ক্ষেত্রে ফ্লো হয় ফ্রম বেস টু কালেক্টর, যেটাকে আমরা বলি আইসিবিও। কারেন্ট বিটুইন বেস অ্যান্ড কালেক্টর উইথ বেস ওপেন, তার জন্য ও দেওয়া হয়। ক্লিয়ার? সিমিলারলি কারেন্ট বিটুইন কালেক্টর অ্যান্ড বেস উইথ বেস ওপেন, এটাকে বলা হয় লিকেজ কারেন্ট। এটা হয় বি টু সি, এটা ফ্লো হয় ফ্রম সি টু বি। আর এনপি এর বেস কারেন্ট কি হয়, ভিতরের দিকে যায়। পিএনপির বেস কারেন্ট বাইরের দিকে যায়। এটা কিন্তু অ্যারো, পিএনপির বেস কারেন্ট বাইরের দিকে যায়। ক্লিয়ার? Yes, sir.
এই তোমরা কতজন ক্লাস করছো মোটামুটি? আমরা স্যার 20 জন। তাও তো অনেক। শেষের দিকে বোধহয় 8 জনই করেছি, আমার মনে আছে, 4 জন ল্যাটারাল এলটি ছিল তার মধ্যে। আমি সত্যি কথা কি, আমার শরীর মাঝখানে একটু খারাপ করেছে, শুধু কয়েকদিনের জন্য। মানে আমার একদম মানে পড়ানোর মেন্টালিটিটাই চলে গেছিল। এইভাবে হয় নাকি? তোমরা বলো ইন্টারেস্ট পাওয়া যায়? কিন্তু বলবে স্যার আপনি তো সিলেবাস শেষ করতে বাধ্য, একদম সত্যি কথা, একজন করলেও বাধ্য, কিন্তু একটা মন থাকে না পড়ানোর, বলো? এত অ্যাটেন্ডেন্স কম হলে, কারণ সবাই জেনে গেছে যে সব তো দেখে দেখে দেবো আর কি। অ্যাসাইনমেন্ট দেবে না, স্যার অ্যাসাইনমেন্ট দেবে আর ওই নোট থেকে টুকে দেবো। হ্যাঁ, বাট স্যার আমাদের হচ্ছে যে ইলেকট্রনিক্স পার্টটা যে পুরোটাই প্রায় যে গ্যাপ রয়ে গেছে আর কি, মানে স্যার যে তাই না? সেকেন্ড সেমিস্টার তাই থেকে না? স্যার যে হ্যাঁ, বেসিক শোনো ইলেকট্রনিক্স এর ঠিকঠাক শোনো, ক্লাস। আমি হ্যাঁ। বক্তব্য হচ্ছে হুম কমপ্লিটলি যদি আমি করতে নাও পারি, হুম বুঝেছো আর কি, হুম তোমরা যদি ইন্টারেস্টেড থাকো হ্যাঁ আমি পরীক্ষার পর করিয়ে দেবো আর কি। হ্যাঁ স্যার, ঠিক আছে, অসুবিধা নেই হ্যাঁ স্যার। নেক্সট সেমিস্টারে আমাদের তো মানে যে পাওয়ার ইলেকট্রনিক্স এর ল্যাব আছে, তো সেই হ্যাঁ হ্যাঁ। ল্যাবটা যদি আমাদের সেকশনে হচ্ছে যে আপনি না নেন তাহলে যে অনেকটা সুবিধা হবে আমাদের। না না, সেটা আমি বলে দেবো, কিন্তু মুশকিল হ্যাঁ হচ্ছে হ্যাঁ স্যার, ওই ব্যাপারে। ওই ল্যাবটা তো শুরু এই করোনার জন্য শুরু করা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কারণ আমার তো ল্যাবটা ডেভেলপ নেই। আমরা হ্যাঁ ইচ্ছে ছিল গত সেমিস্টার থেকে শুরু করে দেওয়ার। তার জন্য সেট আপগুলো আমরা গোটা আস্টেক সেট আপ তৈরি করেছিলাম, এক্সপেরিমেন্ট কি হবে না হবে সব, যাতে ছেলেরা হাতে কলমে করতে পারে। হুম কিন্তু সে তো সেইভাবে পড়ে রয়েছে আর কি। মানে হ্যাঁ তারপর ঠিক তো আছে। ঠিক হ্যাঁ আছে, এখন থিওরিটিক্যালি আপাতত করানো হচ্ছে, প্রবলেম হুম হবে না কিছু আর কি, আর সে আমি না বলে দেবো আর কি, বুঝতে পারিস? হ্যাঁ, মানে ওটাই আর কি, যে ঠিক ল্যাবের আছে, সময় তাহলে স্যার আপনি না না ঠিক আছে। তুমি এখন যে গ্যাপ গুলো রয়ে গেছে তোমার আপনি তোমার তাহলে যে তোমার তখনই। নাম, তোমার নামটা জানো কি বলো, আমার নাম মনে রাখবো, আমার নাম ভুলে যাই। হচ্ছে, আমার নাম স্যার দেবার্ঘ নন্দী। দেবার্গ নন্দী। হুম তাহলে তুমি আমাকে একটু কামিং সেমিস্টারে হুম রুটিন বোধহয় করা হয়, শুরু হয়নি এখনো, বুঝেছো? হুম হুম তুমি নেক্সট উইকে আমাকে একটু ফোন করে মনে করে দিও আর কি, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নেক্সট ঠিক উইক আছে। তোমাদের হচ্ছে বি সেকশন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বি ঠিক আছে। সেকশনের। হ্যাঁ স্যার, যে ল্যাবটা যেন আপনি নেন তাহলে না ঠিক সুবিধা আছে, হবে আমাদের, ঠিক যে আছে। গ্যাপ গুলো এখন কিছুটা হয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যাক, মানে আমরা যেটুকু পড়ে যাব পুরোটাই পড়ে যাব, শেষের হ্যাঁ দিকে কিছু বাকি থাকলে তখন দেখা যাবে খালি, হ্যাঁ বুঝতে স্যার, পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এই জিনিসগুলো তো তোমাদের আগে থাকতেই জানা উচিত। এনিহাও, হ্যাঁ না মানে এগুলো এই ঠিক আছে এই কিন্তু। এইবার ধরো এর যেহেতু কালেক্টর থেকে বেঁচে যায়, রাইট, আর এর বেস কারেন্ট এইদিকে যায়, তাহলে তোমার কি মনে হয় বেস কারেন্ট বেশি হয় না লিকেজ কারেন্ট বেশি হয়? বেস বেস কারেন্ট বেশি কারেন্ট, হয়। বেস কারেন্ট, লিকেজ কারেন্ট তো বেশ খুব কারেন্ট। সামান্য। তাহলে এখানকার রেজাল্টান্ট কারেন্ট কত? আইবি মাইনাস আইসিবিও, আইবি মাইনাস আইসিবিও বেসে ঢুকছে। হ্যাঁ স্যার। আবার আইবিটাকে কি লেখা যায় বেসিক ইলেকট্রনিক, যেটা তুমি বললে যে তেমন কিছু হয়নি, এটা লেখা যায় 1 মাইনাস আলফা ইন্টু এমিটার কারেন্ট, বুঝেছো? আর আইসিবিও তো রয়েছে মাইনাস আইসিবিও। আলফাটা কি? আলফাটাকে বলা হয় ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও, আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই। বিটা ইকুয়ালস টু যেমন আইসি বাই আইবি, এটা হচ্ছে আইসি বাই আইই। দেখো হয়তো লিখেছে আর কি, এনিহাউ। তাহলে বেস কারেন্টে লিখতে পারি 1 মাইনাস আলফা ইন্টু আইই, আর আইসিবিও 1 তো মাইনাস রয়েছে। তাহলে এর কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা জানি। এবার দেখি পিএনপি, এর বেস কারেন্ট কোথায় যায়? এদিক। তাহলে এর রেজাল্টান্ট কারেন্টটা কত? আইবি মাইনাস আইসিবি 1, আইবি মাইনাস আইসিবি 1। আইবির বদলে লেখা যায় 1 মাইনাস আলফা ইন্টু আইই। আইটা সেই এমিটার কারেন্টটা, আইটা হচ্ছে এই এমিটার কারেন্টটা, মাইনাস আইসিবি 1। এই দেখো আইবি সমান সমান লেখা যায় 1 মাইনাস আলফা ইন্টু আই। বেস কারেন্ট সমান 1 মাইনাস ফরওয়ার্ড কারেন্ট ট্রান্সফার রেশিও হুইচ ইজ গিভেন বাই আইসি বাই আইই ইন্টু আই। এইবার এই জিনিসগুলোকে আমরা এখানে সাজাই। দেখো এই ট্রানজিস্টারটাকে বলছি T1, আর এর আইসি বাই আইটাকে বলছি আলফা 1। এটাকে বলছি ট্রানজিস্টার T2, আর আইসি বাই আইটাকে বলছি আলফা 2। এইবার আমি যদি এই রুলসটা অ্যাপ্লাই করি,
তাহলে রেজাল্টান্ট বেস কারেন্ট কত? 1 মাইনাস আলফা। এর আলফাটা কি? এর আলফাটা কত বলো? এই ট্রানজিস্টারের আলফাটা কি ধরেছি আমি, দেখতেই তো পাচ্ছ, আলফা 2 ধরে আলফা 2 দিয়ে ডিনোট করেছি। তাহলে 1 মাইনাস আলফাটা হচ্ছে 1 মাইনাস আলফা 2 ইন্টু আই। এর এমিটার কারেন্ট কত দেখো, আই কে। আইকে। তাহলে এই জিনিসটাই কিন্তু বেসিক্যালি এখানে লিখেছি। মাইনাস এর আইসিবিওটা হচ্ছে আইসিবিও 2, কালেক্টর টু বেস। ক্লিয়ার? আর এর কালেক্টর কারেন্টটা কি হ্যাঁ হয়? স্যার ক্লিয়ার। এর কালেক্টর কারেন্টটা কি হয়? এই কালেক্টর কারেন্টটা হয় আলফা ইন্টু আই প্লাস আইসিবিও অন। আইসিবিও তো এদিকে রয়ে যায়, আইসিবিও অন, আইসিবিও প্লাস আলফা ইন্টু আই। তাহলে এর কালেক্টর কারেন্টটা কত? আলফাটা হচ্ছে আলফা 2, আইটা হচ্ছে আই কে প্লাস আইসিবিও 2। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। ক্লিয়ার? হুম। হ্যাঁ বলো কি বলছো? স্যার ফার্স্টে মানে ওই যেটা পিএনপি ট্রানজিস্টর যেটা ডান হ্যাঁ। দিকে যেটা, হ্যাঁ তো ওইখানে তো হচ্ছে আইসিবিও 1 থেকে, মানে ওইখান থেকে ওই যে বেস কারেন্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে ওই আই 1 মাইনাস আলফা 1 আই এ মাইনাস আইসিবিও 1। হ্যাঁ স্যার ওইটা আবার এখানে আলফা 2 ইন্টু আই কে প্লাস আইসিবি 01, এটা কিভাবে আসছে কোনটা আরেকবার বলো? স্যার? ওই উপরে সিবি1 সিবি2 মানে ডিরেকশনটা আলাদার জন্য পজিটিভ নেগেটিভ হচ্ছে। না না, আমি ওটা বলছি না, আমি বলছি স্যার উপরের ওই, হ্যাঁ ওই যে ডায়াগ্রামটা হ্যাঁ, আছে ওখানে তো স্যার ফার্স্টে পিএনপির জন্য বেস কারেন্ট এসে গেল তো হচ্ছে 1 মাইনাস আলফা 1 আই এ মাইনাস আইসিবি 01। না না, 1 মাইনাস আলফা 1 ইন্টু আই। হ্যাঁ এমিটার কারেন্ট হচ্ছে অ্যানোড কারেন্ট আই এ, হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস আইসিবি অন, হ্যাঁ। এটা এদিকে এটা এদিকে, ঠিকই তো আছে। আচ্ছা হ্যাঁ, এবার স্যার এই জিনিসটাই তো এখানে বসিয়েছি। হ্যাঁ এই স্যার জিনিসটা। সেটা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ স্যার বলছি মানে বেস মানে এবারে যে এটা তো হচ্ছে পিএনপিটার জন্য হলো, এবার হ্যাঁ হ্যাঁ। এনপিএন এর জন্য আমরা ওই অ্যানোডের ওই আই কেটাকে ওটাকে ধরে নিয়েছি তাই তো? আই কে এই তো আমি তো সিম্বলিক্যালি দিয়ে দিয়েছি এই যে। না মানে এখানে হচ্ছে আমরা আই কেটাকে ধরে ওই ভ্যালুটা বার করছি, ওই মানে ওই না আলফা টু শোনো আই কে প্লাস। শোনো, 1 মাইনাস আলফা 2 ইন্টু কি হবে আই, হ্যাঁ আইটা তো আই কে। হ্যাঁ আমার এই সার্কিটে তো আমি যদি আই লিখতাম তাহলে না আমি এখানে আই লিখতাম, কিন্তু এটা আই কে কেন লিখেছি? ক্যাথোড কারেন্টের জন্য। আই এ কেন লিখেছি? অ্যানোড কারেন্টের জন্য। কিন্তু ট্রানজিস্টর হিসাবে এটা তো অ্যামিটার কারেন্ট, ট্রানজিস্টর হিসাবে এটা তো অ্যামিটার কারেন্ট, এটা কালেক্টর কারেন্ট, এটা কালেক্টর কারেন্ট। ক্লিয়ার? হুম হুম হুম, ঠিক আছে। হ্যালো? হ্যাঁ স্যার ঠিক আছে। এইবার তাই দেখো, এখানেও তাই লিখতে পারি। এটা হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু আই এ মাইনাস আইসিবি 1। আর কালেক্টর কারেন্টটা লিখতে পারি আলফা ইন্টু আই, আইটাকে আই এ প্লাস আইসিবি 1। ক্লিয়ার এই কারেন্ট ডিস্ট্রিবিউশনটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। এইবার আমি কি করছি, দুটো ইকুয়েশন তৈরি করছি। দেখো এই কারেন্টটা কত, এই অ্যারোর কারেন্টটা কত? আলফা 2 ইন্টু আই কে প্লাস আইসিবিও 2। আর এই আর এটা তো একই কারেন্ট, তাহলে দিস ইকুয়ালস টু দিস। কে একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন Yes, নাম্বার sir. 1। আর যদি এইখানে কেসিএল অ্যাপ্লাই করি, এই কারেন্টটা বলছে গেট কারেন্ট, এই কারেন্ট প্লাস এই কারেন্ট ইকুয়ালস টু এই কারেন্ট। কে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। সেটা আমি সেকেন্ড ইকুয়েশনে পেয়েছি। দেখো আইজি প্লাস আলফা 1 ইন্টু আই এ, এটা এটা হুম। প্লাস আইসিবি 1। ইয়েস। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার, বুঝেছি। তাহলে এই দুটো ইকুয়েশন। এইবার করবে কি, এইখান থেকে আই কে এর ভ্যালু বের করবে, এখান থেকে আই কে এর ভ্যালু বের করবে, মানে এলিমিনেট আই কে, জাস্ট দুটোকে সমান করে দেবে। তাহলে সলভ করে পাওয়া যাবে
alpha 2 into Ig plus ICBO1 plus ICBO2 divided by 1 minus alpha 1 plus alpha 2 IA অ্যানোড কারেন্ট। এটা আসে আর কি, তোমরা নিজেরা কিন্তু কষে দেখাবে, একটু যোগ বিয়োগ করে ওটা দেখবে IA equals to alpha 2 into Ig plus ICBO1 plus ICBO2. ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা হচ্ছে ফাইনালি। এইবার আমি আগের জায়গাটাতে আসি, কি করেছিলাম? অ্যানোড পজিটিভ উইথ রেসপেক্ট টু ক্যাথোড, গেটে সিগন্যাল দিনি, তখন J2 জাংশনটা রিভার্স বায়াস থাকবে, কারেন্ট ফ্লো হবে না, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা যেহেতু পজিটিভ, তাহলে এই জাংশনটা কি হবে? ফরওয়ার্ড বায়াসড, অ্যারোর উল্টো দিকটা পজিটিভ বলে এটা কারেন্ট ফ্লো করে। তাহলে এখানে পজিটিভ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পজিটিভটা এই কালেক্টর অব্দি এসে গেছে এই ট্রানজিস্টারের, তাই তো? তাহলে T2 এর কালেক্টরে পজিটিভ এসে গেছে, এখানে নেগেটিভ দেওয়া আছে, রাইট? তার মানে কালেক্টরে বায়াসিং সাপ্লাই রেডি, আমার এই T2 বেস কারেন্ট পাঠালেই হবে। এবার যখন ক্যাথোডের রেসপেক্টে গেটে সিগন্যাল দাও, তখন এই ট্রানজিস্টারটা অন হবে, এই ট্রানজিস্টারটা অন হলে এখান থেকে কারেন্ট ফ্লো হবে। তার জন্য ক্যাথোডের রেসপেক্টে গেটে সিগন্যাল দিলে অ্যানোড থেকে ক্যাথোডে কারেন্ট ফ্লো হয় ফর SCR। বোঝা গেল না? আরেকবার বলতে হবে, সোজা কিন্তু। হ্যাঁ স্যার, ঠিক আছে। এইবার যেই এখান থেকে কারেন্ট ফ্লো হলো, এটা অন হলো, এর কালেক্টর কারেন্ট ফ্লো হলো, এর বেস দিয়ে কারেন্ট গেল, এতক্ষণ কিন্তু কারেন্ট যাচ্ছিল না, শুধু পজিটিভ ভোল্টেজটা এখানে এসেছিল। যেই কারেন্ট ফ্লো হলো তখন এই ট্রানজিস্টারটা অন হবে, PNP। কি স্যার ফার্স্ট কেসে ভোল্টেজ কি মানে বুঝলাম না। এইখানে তুমি যে পজিটিভ ভোল্টেজটা দিলে, সে তো এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করে শর্ট সার্কিটের মতো ব্যবহার করে পজিটিভটা এইখানে চলে এসছে, কিন্তু এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ এটা অফ, এটা অফ। মানে সার্কিট কমপ্লিট হচ্ছে। ফার্স্ট কেসে মানে গেটে আমরা কিছু দিইনি তখন। না কিছু দিকে কেন দেবো আমি তো অ্যানোডে পজিটিভ রেসপেক্ট টু ক্যাথোড ওয়েট করছি। হ্যাঁ তাহলে ওখানে অবধি পজিটিভ এসেছে। এখানে পজিটিভ আসলো। হ্যাঁ এবার এই এমিটারের রেসপেক্টে এই ট্রানজিস্টারের বেসে যদি সিগন্যাল দিই, সেটা কিন্তু ক্যাথোডের রেসপেক্টে SCR এর গেটে সিগন্যাল দেওয়া। হ্যাঁ দিলে এই ট্রানজিস্টারটা অন হবে, হ্যাঁ এখান থেকে বেস কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ যে এর বেস কারেন্ট ফ্লো হলো তখন এর কালেক্টর কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটা গিয়ে উইল অ্যাক্ট অ্যাজ দ্য বেস কারেন্ট অফ দিস। আরো কারেন্ট বাড়বে, আরো কারেন্ট বাড়বে, দিস লুপ উইল কন্টিনিউ। সুতরাং এই সিগন্যালটাকে সরিয়ে নিলেও কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, ইন্টারনাল রিজেনারেশন অফ ফার্স্টে স্টার্ট করার জন্য ওটা লাগবে, একদম, তারপরে একদম। এদিক দিয়ে যখন যে বেস কারেন্ট এসে যাবে তখন আর ওটা লাগবে না। হ্যাঁ, এইবার এই প্রথমে একবার হলো, একটু কারেন্ট বাড়লো, একটু কারেন্ট বাড়লো, এই প্রসেসটার জন্য একটু ওয়েট করা হয়, যাতে এই তার আগে গেট সিগন্যালটা সরিয়ে দিলেই এই রিজেনারেশন প্রসেসটা যাতে স্টপ না হয়ে যায়। এটাকে বলে রিজেনারেশন ইন SCR। ক্লিয়ার? মানে স্যার এখানে পিএনপির ওই কালেক্টর থেকে যেটা ওটাই ফার্স্টে গিয়ে ওই সেকেন্ড ট্রানজিস্টারটা একদম বেস হিসেবে বেস কারেন্ট হিসেবে কাজ করতে। আর ওটা যখন ফ্লো করবে তখনই ওটা অপারেট করবে। হ্যাঁ, আবার এই প্রথমে এটা বাড়লো, তারপরে আরেকটু হলো, এটা বাড়লো, আরেকটু বাড়লো, এরকম করতে করতে যে এই প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, তখন গেটটাকে সরিয়ে নেওয়া যায়। তার আগে সরালে কিন্তু এই প্রসেসটা স্টার্ট হয়ে গিয়ে আবার বন্ধ হয়ে যাবে। তার জন্য তুমি ল্যাচিং কারেন্টকে সিলেক্ট করেছিলে, আর পালসটার একটা সার্টেন উইথ ছিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস, ওখানে ওই কথাগুলো একটু এক্সপ্লেন করে করে লিখেছি আর কি। আমি এতক্ষণে যেগুলো বললাম, যেটা প্রথমে যখন T1টা অন হয়, T2টা অন হয়, তখন আলফা 2টা বাড়ে। এই আলফার ভ্যালুটা রিয়েল লাইফে কত হয় জানো কি? আচ্ছা, এগুলো তো বেসিক ইলেকট্রনিক্সে সেকেন্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্ট থেকে যেটা পড়ায়, এই জিনিসগুলো তো এখানে ডিটেলসে পড়ার কথা।
মুশকিল বলো তো? ওই 9800 ওরকম। তাই বলো, লেস দেন 1, 98 না, 100 না, পার্সেন্ট স্যার, মানে সেটাই বলছি। একই কথা। তাহলে ঠিক বলেছ। আলফা ইজ অলওয়েজ লেস দেন ইউনিটি। কেন? কারণ ওখানে আইসি বাই আই, এমিটার কারেন্টটা বেশি হয়, কালেক্টর কারেন্টটা কম হয়। এনিহাও ওই কথাগুলো লেগেছে। এটা বাড়তে বাড়তে এই দুটো যখন 0.5 পৌঁছায় অথবা ক্রস করে, তখন 1 মাইনাস এটাও 1, যখন আলফা 1 প্লাস আলফা 2, এটাকে বলে লুপ গেইন। এটা যখন ইউনিটির কাছাকাছি যায় তখন আইএ ইনক্রিজেস রিজেনারেটিভলি, তার মানে তখন বলা হয় রিজেনারেশনটা শুরু হয়ে গেছে আর কি। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটারস অফ এসসিআর or thyristor. Important parameters of SCR oblique thyristor. কি কি প্যারামিটার? এভারেজ ফরওয়ার্ড কারেন্ট, এভারেজ ফরওয়ার্ড কারেন্ট, তার মানে এই 1 মিনিট রাখো একটু। তাই একটু ধরো, জাস্ট কত কত দূরে? হ্যালো, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট প্যারামিটারস অফ এসসিআর বা থাইরিস্টার কি কি? এভারেজ ফরওয়ার্ড কারেন্ট, এভারেজ ফরওয়ার্ড কারেন্ট মানে আমার এসসিআর দিয়ে কত কারেন্ট যাবে সেটা ডেটা শিটে মেনশন করা থাকে। কিসের জন্য লাগে? টু অ্যাসেস দ্য সুইটেবিলিটি উইথ এ পাওয়ার সার্কিট। কোন পাওয়ার সার্কিট এটাকে আমি ইউজ করব? রিভার্স ব্লকিং ভোল্টেজ, কত ভোল্টেজ রিভার্স ব্লক করতে পারে? অন স্টেট ভোল্টেজ ড্রপ, কত ভোল্টেজ ড্রপ হবে আন্ডার অফ স্টেট? আর অফ স্টেট কারেন্ট, অফ কন্ডিশনে কত কারেন্ট ফ্লো হবে, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলি। এটাকে দরকার হয় হিট সিঙ্ক ডিজাইন করতে গিয়ে। তারপরে ডিবি বাই ডিটি ডিউরিং টার্ন অন অ্যান্ড টার্ন অফ। তার মানে আমি যখন অন করব তখন আমি শুধু অ্যানোডে পজিটিভ ভোল্টেজ দিয়েছি উইথ রেসপেক্ট টু ক্যাথোড, সেটা করলে তো হবে না। ওখানকার কি রেটে ভোল্টেজটা রাইজ করছে সেটা একটা ইম্পর্টেন্ট। কারণ খুব যদি হাই ডিভিডিটি হয়ে যায় তাহলে গেট সিগন্যাল ছাড়া এসসিআর অন হয়ে যায়। কেন? দেখো, তুমি ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডে হাই ডিবি বাই ডিটি দিয়েছো পজিটিভ, তাহলে ডিবি বাই ডিটি দিলে পজিটিভ ভোল্টেজ এখানে দেওয়ার জন্য এই জাংশনটা ফরওয়ার্ড বাসছে, আমরা আগে দেখেছি। তাহলে সেই ডিবি বাই ডিটিটা এখানটা চলে আসবে। এখানকার পজিটিভ ভোল্টেজ যদি এখানে আসতে পারে তাহলে পজিটিভ ডিবি বাই ডিটু এখানে চলে আসবে ওই পিএন জাংশনটাকে ব্রেক করে, তাই তো? ইয়েস স্যার। তার ফলে এর রেসপেক্টে এখানটা ডিবিডিটি হবে, এর মধ্যে একটা জাংশন ক্যাপাসিটার থাকে এর মধ্যে। তাহলে এখানে একটা ক্যাপাসিটিভ কারেন্ট ফ্লো হবে আইসি ইকুয়ালস টু সি ডিবি বাই ডিটি। সিটা হচ্ছে এখানকার যে প্যারাসাইটিক ক্যাপাসিটার। এই সি ইন্টু ডিবি বাই ডিটি যদি একটা লার্জ হয় তাহলে এখানকার ক্যাপাসিটিভ কারেন্টটা এখান থেকে একটা ফ্লো হয়ে এর বেস কারেন্ট হিসেবে কাজ করে, তখন আবার সে আগের লুপটা শুরু হয়ে যায়। ক্লিয়ার? ও মানে স্যার ওই কারেন্টটা ক্যাপাসিটার দিয়ে ঘুরে গিয়ে আবার ওই বেসের এসে একদম জয়েন হচ্ছে। একদম। আচ্ছা আচ্ছা। তখনও গেট সিগন্যালের মতো কাজ করে, যেন ক্যাথোডের রেসপেক্টে গেটে সিগন্যাল দিয়েছো। সে আগের বেলা আসছিল এদিক দিয়ে, এবার আসছে এদিক দিয়ে, ডিউ টু হাই ডিবিডিটি। তার জন্য ডিবি বাই ডিটি কত সেটা ম্যানুফ্যাকচারার বলে দেয় যে অন করার সময় আমার ডিবি বাই ডিটি এর বেশি হবে না, সিমিলারলি অফ করার সময় আমার ডিবি বাই ডিটি এর থেকে বেশি হবে না। অফ স্টেট কারেন্ট আর ডিবিডিটি ডিউরিং টার্ন অন অ্যান্ড টার্ন অফ, আর রিঅ্যাপ্লাইড ডিবিডিটি মানে আমি বারবার হাই ফ্রিকোয়েন্সি তো অন অফ করছি, তখন একবার ডিবিডিটি এসছে, আবার পরের সাইকেলের জন্য আসছে, সেটা ম্যাক্সিমাম কত দূর যেতে পারে সেটাও বলে দেয় আর কি। নেক্সট হচ্ছে আই স্কোয়ার আর রেটিং, ডিভাইসের আই স্কোয়ার আর ওর যে জাংশন রেজিস্ট্যান্স রয়েছে এই তিনটে লেয়ারের, সেই রেটিংটা কত। তারপরে আছে ডিভাইস টার্ন অফ টাইম, টিকিউ মানে কি অফ হতে কতক্ষণ লাগে। সাধারণত এসসিআরকে অন করতেও বেশিক্ষণ লাগে, অফ করতেও বেশিক্ষণ লাগে।
তার জন্যই সুইচিং ফ্রিকোয়েন্সিটা কম হয়, আর তার জন্যই ওই অবসোলেট ডিভাইস। নেক্সট হচ্ছে, এগুলো জাস্ট প্যারামিটার, তোমাকে মনে রাখতে হবে যে হাউ টু লিমিট ডিবি বাই অ্যান্ড ডিআইডিটি ইন এসসিআর। ডায়োডের ডিবি বাই ডিটি কি করে লিমিট করেছিলে? স্নাবার সার্কিট দিয়ে, মনে আছে? ডায়োডের অ্যাক্রস একটা Yes, sir. Yes, sir. ক্যাপাসিটার হ্যাঁ দিছিলে, স্যার। তার সঙ্গে একটা রেজিস্টার দিয়েছে ডিবি বাই ডিটি। এখানেও তাই করা হয়, যে ডিবি বাই ডিটি দিয়ে, এই স্নাবার সার্কিট দিয়ে ডিবি বাই ডিটিটাকে রেস্ট্রিকশন করা হয়। একই রকম আর কি। এই দেখো, এই যেটা বলছিলাম আর কি, এই যে আইসি ইকুয়ালস টু সি ডিবি বাই ডিটি। তাহলে এই ক্যাথোডের রেসপেক্ট এখানে রেট অফ, হয়তো ম্যাগনিটিউডটা বেশি না, কিন্তু রেট অফ রাইজ অফ ভোল্টেজ ডিবি বাই ডিটি বেশি। তো সেই ডিবি বাই ডিটি এখান থেকে এসে এখানে ক্যাপাসিটিভ কারেন্ট হিসেবে ফ্লো হয়ে এর বেস কারেন্ট হিসেবে কাজ করে, ওর গেট সিগন্যাল ছাড়াও টার্ন অন হয়ে যায় আর কি। আর ডিআই বাই ডিটি লিমিট করার জন্য কি করা হয়? ডায়োডের ক্ষেত্রে কি করেছিল মনে আছে? একটা ইন্ডাক্ট্যান্স সিরিজে দিয়েছিল, মনে নেই? An inductance is connected in series with the diode to protect the diode from high di by dt. নাহলে কারেন্টের স্ট্রেসটা বেড়ে যায় ডিআইডিটি খুব বেশি হলে, মানে অল্প সময় বিশাল কারেন্টের রাইস। যেমন একটা পাইপ দিয়ে লিকুইড যাচ্ছে, রাইট? তাহলে সে যদি অল্প সময় বেশি লিকুইড ফ্লো হতে হয়, তাহলে সেই পাইপের মধ্যে লিকুইডের প্রেশারটা ভীষণ হাই প্রেশার ক্রিয়েট করতে হয়, তাই তো? তার ফলে মেকানিক্যাল স্ট্রেস অন দ্য পাইপলাইন উইল ইনক্রিজ। হ্যাঁ Similarly, the current is nothing but the pressure of electrons or flow of electrons. তার ফলে স্ট্রেসটা বেড়ে গিয়ে ডিভাইসটা সব ড্যামেজ হয়ে যায় আর কি। Yes. এইগুলো গেল। আর এখানটা একটা হাউ টু সিলেক্ট ভ্যালু অফ আর, এটা থাক আপাতত, বুঝলে? হ্যাঁ স্যার, এই- বলছি স্যার, হাই ডিবিডিটি হলে তো এসিআরটা টার্ন অন হবে, মানে সবসময় টার্ন অন থাকবে, কিন্তু ওটা কি ড্যামেজ হতে পারে? হ্যাঁ, ড্যামেজ হতে পারে, আচ্ছা। ড্যামেজ হতে পারে। কেন ড্যামেজ হতে পারে? কেন ড্যামেজ হতে পারে? আসলে অনেক ইন্টারেস্টিং জিনিস ছিল, তোমরা একদমই ইন্টারেস্ট নিলে না, এই আর কি। ধরো আমার এইটা, আমি ডিভাইসটাকে অন করেছি, কিন্তু রেট অফ রাইজ অফ কারেন্ট ইজ ভেরি ফাস্ট। তাহলে কি হয়? এই যে পুরো একটা জাংশন, এই থ্রু আউট দিয়ে জাংশন, এটা দিয়ে কারেন্ট কন্ডাক্ট করতে গেলে a thyristor requires minimum time to spread current conduction uniformly throughout the device. Clear? Okay. হ্যাঁ মানে An SCR requires a minimum time to spread current conduction uniformly throughout this junction. মানে পুরো জাংশন দিয়ে ইউনিফর্মলি কারেন্ট যেতে গেলে একটা মিনিমাম টাইম দিতে হয়। ওকে স্যার। এইবার কারেন্টের ডিআই বাই ডিটি যদি বেশি হয়, রাইস অফ কারেন্ট, রেট অফ রাইস অফ কারেন্ট যদি বেশি হয়, তাহলে এই হোল জাংশনটা কন্ডাক্ট করার আগে ইউনিফর্মলি একটা লোকাল এরিয়া দিয়ে কারেন্ট কন্ডাক্ট করে ওই সময়টা না দিলে। তার ফলে পাথ অফ কারেন্ট ক্রস সেকশন ডিক্রিসেস, কারেন্ট ডেন্সিটি ইনক্রিসেস, সো ডিভাইস ডিসিপেশন বেশি হয়ে ড্যামেজ হয়ে যাবে। একদম, ওটাকে হটস্পট বলে, মানে ওই জায়গাটা মেল করে যায়। ওকে স্যার। এই একটু হাত পা ধুয়ে নেয়। ক্লিয়ার? ওকে স্যার, ওকে। এই তোমরা একটা কাজ করবে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। বলছি যে আমার এই 8টা থেকে আজকে পিজির ক্লাস আছে, তা আচ্ছা আমি পিজির ক্লাসটাকে শিফট করে দিচ্ছি। তো আজকে 8টার সময়, এখন আমরা 6টা অবধি করবো, হুম। তারপরে কি 8টার সময় বসতে পারবে একটু? দেখো আজকে তোমরা 8টার যদি সময়? আজকে 8টা, না তো কাল করবেন। কেন কি হয়েছে? কি বলছো, কে বলছো তুমি? নামটা বলো, কাউকে তো ভুলে গেছি নামটা সব। হ্যাঁ,
নূরজাহান বলছি। আচ্ছা, হ্যাঁ, তা কেন আজকে কি সব প্রবলেম আছে কিছু? আমার একটু মানে অসুবিধা আছে। না 8টা ঠিক ঠিক আছে, করে না না না, ঠিক আছে, ঠিক আছে, একজনের অসুবিধা থাকলেই হবে না, কিন্তু কালকে আবার 4টে থেকে, ঠিক আছে, এভরিডে ঠিক অন 4 PM, যদি না তোমাদের কোনো প্রবলেম থাকে। আরে পরীক্ষার জন্য তো তোমার পড়ার কিছু নেই সেমিস্টারের জন্য, এটা তো দেখে দেখে লিখে দেবে যে কোনো সাবজেক্টে, কি তাই নয় কি? কে? না স্যার, দেখে দেখে লিখলেও কিছু কনসেপচুয়াল কোশ্চেন লেখার জন্য তো জানতে হবে যে কোনটা লিখবো। না না, ঠিক আছে, ঠিক আছে, হোক, না, কিন্তু সেটার থেকেও কিছুটা না জানলে কিছুই না হলো না না, না 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 না, পুরোটা ঠিক আছে। তোমার টাইম পাও কত? টাইম তো বিভিন্ন চলে মানে যায়, সেমিস্টারে বিভিন্ন রকম দেয়, বা মানে যে দেয়। টিচার আমি ওয়াইজ তো, কিছুটা আমার তো ভ্যারি করে। এরকমও, আমার তো বেশিরভাগই, আমি যখন নেবো আমি বলবো 2 দিন বাদে দাও, কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য হচ্ছে কিছু শিখতে পেরেছো কিনা, সামান্য হলেও আর কি। আর যেহেতু অ্যাসাইনমেন্ট টাইপের, 2 ঘন্টায় লেখা 2 দিন বসে লেখার মধ্যে কোনো তফাৎ হয় না, বুঝতে পেরেছো? ও মাস্টারমশাইরা খাতা ফাতা সব খাতা দেখার দরকার পড়ে না, আর দেখা যায় সব বেশিরভাগই এক, তা মোটামুটি চোখটা বুলালেই বোঝা যায় আর কি। মানে কি করা যাবে, ডিটোরিয়েশন অফ দ্য সিস্টেম, তোমাদের কোয়ালিটিটা ডিটোরিয়েট করে গেল, মানে তোমাদের মানে কি স্টুডেন্টদের আর কি। এনিহো, তারপরে এই বুঝেছো যে হাই ডিভিডিটিতে কেন ড্যামেজ হতে পারে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই লোকাল এরিয়া কন্ডাক্ট করে থ্রু আউট দ্য জাংশন কন্ডাক্ট হওয়ার পরে, তার ফলে ক্রস সেকশন এরিয়াটা কমে যায়, path of current flow cross section, current density increases, so high temperature rise, hot spot develop. নেক্সট যাচ্ছি হচ্ছে, এগুলো একটু পড়ে নিও, পরীক্ষার আগে হতে হবে নট নেসেসারি, পরীক্ষার পরেও যদি গিয়ে দেখো যে পড়তে চাচ্ছ, ইন্টারেস্ট আছে কিন্তু পুরো বুঝতে পারছো না, অফলাইন খুলে গেলে আমাকে বলো, একসঙ্গে অ্যাসেম্বল হলো, আমি আবার নতুন করে পড়িয়ে দেবো, কোনো প্রবলেম। ওই ডিআইডিটি প্রোটেকশনকে ওই ইন্ডাকট্যান্স সিরিজে দেওয়া হয়, কারণ ইন্ডাকট্যান্সকে, ইন্ডাকট্যান্স ইজ ইলেকট্রিক্যাল ইনার্শিয়া, ইট ইজ অপোজ এনি চেঞ্জ অফ কারেন্ট থ্রু হিট, তার ফলে ডিআইডিটি বাড়তে চাইলেও ইন্ডাকট্যান্স ওকে আটকে দেয়, তার ফলে মোটামুটি সাফিসিয়েন্ট টাইম পেয়ে যায় যাতে ইউনিফর্মলি কারেন্ট কন্ডাক্ট করে থ্রু আউট দ্য জাংশন। ওই কথাগুলোই লেখা আছে। এবার দেখো গেটিং রিকোয়ারমেন্ট অফ এসিআর, কি কি রিকোয়ারমেন্ট লাগে গেট ট্রিগার করতে গেলে? ফার্স্ট হচ্ছে আইজি শুড বি প্রেজেন্ট টিল আইএ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এল, আইএল ল্যাচিং কারেন্ট, এটা তো আমি বারবার বলেছি আর কি, যে গেট কারেন্টটা ততক্ষণ দিয়ে রাখবো, আইজি শুড বি প্রেজেন্ট টিল, যে পর্যন্ত আইএটা ল্যাচিং কারেন্টের সমান হবে অথবা বেশি হবে। এই পয়েন্টটা বুঝতে কোনো অসুবিধা নেই? এই শুনতে পাচ্ছ? নো স্যার, ঠিক আছে, বুঝেছি। রাইট। হুম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্ট্রোল সার্কিট শুড বি আইসোলেটেড ফ্রম দ্য পাওয়ার সার্কিট। এটা তো একটু বুঝতে মনে হয় অসুবিধা হলো, তার মানে পাওয়ার সার্কিট আর কন্ট্রোল সার্কিটের মধ্যে স্যার, যে কোনো, গেট পালসটাকে কন্ট্রোল করার জন্য যে ভোল্টেজটা লাগছে সেটা খুব কম, বা এটা মেনটা বেশি হচ্ছে বলে ওই জন্য আইসোলেশনটা দরকার না? না, ওর থেকে বড় কথা আইসোলেশন। তার মানে দেখো এসব লিখেও রেখেছে যে হোয়াই আইসোলেশন রিকোয়ার্ড, কি লিখছে দেখো, এটা এই জন্য রাখা হয় 3টে কারণের জন্য। তুমি যদি পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে কাজ করো ভবিষ্যতে, দেখবে আইসোলেশনটা মাস্ট, গেট সিগন্যাল আর পাওয়ার সার্কিটের মধ্যে আইসোলেশন থাকতে হয়। কি করে হয় সেটা আমি পরে আসছি, দরকারটা কেন, দেখি উত্তরটা লিখেছি কিনা, আমি জানি না লিখেছি কিনা, না এগুলো আমরা পরে পড়বো। হ্যাঁ স্যার, ওটার জাস্ট হচ্ছে যে ওপরেই লিখেছে দেখুন, ওই ওই যে পয়েন্টগুলো যে ডিসকাস করছিলেন, বলো তো, যে পয়েন্টগুলো যেখানে ডিসকাস করছিলেন ওটার ওপরেই লেখা আছে হোয়াই নিডেড দিয়ে। না, ওইটার উপরে আরেকটু। ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়া। এর ওপরেরটাই লেখা আছে, এর ওপরে। এরকম
হয় নিডেড। এই যে এটা হচ্ছে ওই ডিআইডিটিটাকে লিমিট করার কেন নিড আর কি, সেই কথাগুলো লিখেছে। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা এটা না, যে আইসোলেশনটা কেন নিডেড আর কি, বুঝতে পেরেছো? এখানে হোয়াই নিডেড মানে হোয়াই ডিআইডিটি রেস্ট্রিকশন ইজ নিডেড, বুঝতে পেরেছো? এই যে only a local area of the junction will be conducting immediately after the application of gate signal, বুঝেছো? স্যার ইয়েস। হ্যাঁ, ওটা হচ্ছে ইন জেনারেল তোমাকে বলা হলো আইসোলেশন কেন দরকার হয়। একটু লেখো তো, জানি না আমি ওর লেখেনি বলে, লেখো। এটা জেনারেল উত্তর আর কি। দেখো, আইসোলেশন ইজ রিকোয়ার্ড ইন ইলেকট্রিক্যাল সিস্টেম। খাতা পেন আছে তো কাছে? লেখো। এটা স্যার। তোমাকে কোথাও একটা ইন্টারভিউতে ইন জেনারেল জিজ্ঞেস করলো যে তোমরা তো আইসোলেশন ট্রান্সফরমার নাম শুনেছো, ওটা কত রেশিও হয়, ভোল্টেজ রেশিও কত হয় আইসোলেশন ট্রান্সফরমারের? 1:1 স্যার 1:1 1:1, মানে ইনপুটও যা আউটপুটও যা, কিন্তু ইনপুটটার আউটপুটটা ইজ টোটালি আইসোলেটেড। ওখানে ছিল কন্ট্রোল সার্কিট, পাওয়ার সার্কিট আইসোলেটেড, এখানে হচ্ছে ইনপুট আর আউটপুট ইলেকট্রিক্যালি আইসোলেটেড। বেশিরভাগ ক্ষেত্রে নিচেরটা সবথেকে বেশি প্রয়োজন হয়। তাহলে দেখো, ইলেকট্রিক্যাল আইসোলেশন ইজ রিকোয়ার্ড, ইলেকট্রিক্যাল আইসোলেশন ইজ রিকোয়ার্ড to prevent the following undesirable phenomena. Electrical isolation is required in electrical system to avoid the following undesirable situation or phenomena. Number 1, to avoid the electrical hazards, HAZARDS, to avoid electrical hazards. লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। Number 2, দেখো নাম্বার 2 হচ্ছে to protect the circuit from maloperation and ultimately damage of the device used in the circuit. মানে স্যার প্রোটেক্ট দ্য সার্কিট বলতে কন্ট্রোল সার্কিট তো? কোনটা বলো তো, কোন জায়গাটা? ওই স্যার যেটা হ্যাঁ, বললেন 2 নম্বর এটা পয়েন্টে তো প্রোটেক্ট দ্য general- সার্কিট, এটা তো কন্ট্রোল সার্কিট। এটা জেনারেল। আমি কি বলেছি বলো একবার, 2 একজনে বলো, এই একজনে বলো, আমার তো মেমোরিতে নেই কি বললাম। to protect the circuit from ম্যাল অপারেশন। হ্যাঁ স্যার maloperation। ওইখানে তুমি ব্র্যাকেটে লিখে রাখো কন্ট্রোল। ম্যাল অপারেশন বলতে কি বল? মানে খারাপ, মানে বাজে অপারেশন হয়েছে আর কি, ও আচ্ছা আচ্ছা। তার ফলে ডিভাইসটা ড্যামেজ, সার্কিটের ডিভাইস ড্যামেজ হয়ে যাবে। and ultimately damage the ইন জেনারেল সার্কিট, system in the circuit। তোমার যদি একটা ইলেকট্রনিক সার্কিটের একটা কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যায় তাহলে গেল তো, সেটা যে কন্ট্রোল সার্কিটের কম্পোনেন্ট হবে নট নেসেসারি ইন জেনারেল। 2 নম্বর। 3 নম্বর, to protect the external instrument from damage, to protect the external equipments like oscilloscope, from damage. দেখি তো, এটা করার কথা।
দাঁড়া, না থাকলে কি করে হবে? না, 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 এটা আমি আঁকতে পারবো না, এখানে তো লেখেনি। ফার্স্টটা হচ্ছে কি বলেছি, টু অ্যাভয়েড দ্য ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। ধরো আমি এখানেই দেখানোর চেষ্টা করছি, এগুলো কিছু নেই, ট্রানজিস্টার নেই, ডায়োড নেই, এখানে কিচ্ছু নেই। এটা একটা ট্রান্সফরমারের প্রাইমারি, এটা একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি, রাইট? এটা 1:1 আইসোলেটিং ট্রান্সফরমার, রাইট? এখানে একটা জাস্ট এই প্রাইমারির অ্যাক্রস একটা সোর্স দেওয়া আছে, আর এখানে একটা লোড দেওয়া আছে, ক্লিয়ার? এবার হ্যাঁ, না এ কি তো বোঝানো যাবে না। দেখো, এইবার ধরো এই তোমরা একটা খাতা আঁকো, ট্রান্সফরমারের প্রাইমারি আঁকো, এখানে একটা সাইনের গোল সাইন দাও, দিয়ে এটাকে আর্ট করে দাও, এটাকে আর্ট করে দাও। সেকেন্ডারি কয়েলটা আঁকো, এখানে একটা লোড দাও, একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেলের মতো করি, যাবে দাও, না লোড দিও না, এরকম খোলা রেখে দাও, আর এটা এরকম খোলা রয়েছে, আর্ট করা নেই, রাইট? এটা ধরো 440 ভোল্ট। মানে স্যার যে প্রাইমারিতে কি মানে যে ট্রানজিস্টর কিছু থাকবে না? বললাম দুটো, মানে স্যার ইমাজিন দিস সার্কিট অনলি প্রাইমারি এন্ড সেকেন্ডারি, যেহেতু আচ্ছা, আঁকতে পারছেন এখানে, ওকে শুধু ওকে ওকে প্রাইমারিতে একটা সোর্স দাও, সেকেন্ডারিতে যা সেকেন্ডারিটাকে রাখো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। ডায়োড ছাড়া আর কি, এই অবধি আঁকো, হ্যাঁ, সার্কিট ক্লোজ করে, সেকেন্ডারি ক্লোজ করবে না, রাইট? এইবার এটা ধরো 440 প্রাইমারি, তাহলে সেকেন্ডারি কত? 440 হবে। এইবার এখান থেকে ট্যাপ করে 10 ভোল্ট নিয়ে কেউ একজন কাজ করছে, সেটা কিছু একটা ইলেকট্রনিক সার্কিটে কাজ করছে, এইখানে গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে, এই গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে রয়েছে, তাহলে না এই গ্রাউন্ডের উপর, রাইট? না, আমি একটু প্রথম থেকে শুরু করি। ধরো এই সেকেন্ডারিটা নেই, আপাতত নেই আর কি, এটা একটা অটো ট্রান্সফর্মার, এটা প্রাইমারি। ও এইখান থেকে অটো ট্রান্সফর্মার তো একটাই ওয়াইন্ডিং হয়, এইখান থেকে 10 ভোল্ট দিয়ে কাজ করছে গ্রাউন্ডে দাঁড়িয়ে, করতে করতে তার হাতটা যদি এইখানটা লেগে যায়, আর এখানে এই প্রাইমারিটা গ্রাউন্ড করা রয়েছে, তাহলে সে কত ভোল্টেজের শক খাবে? আমি পরের দিন ছবি এঁকে বুঝিয়ে দেবো, আগে জাস্ট মোটামুটি শুনে নাও। 440 স্যার। কারণ যেই টাচ করে এখানটা টাচ করলো, তাহলে হুইল গেটে এখানে টাচ করলো, তাহলে তার বডি দিয়ে কারেন্ট গিয়ে তার পা দিয়ে গ্রাউন্ডে গিয়ে এই গ্রাউন্ড দিয়ে রিটার্ন হয়ে পুরো এন্টার কারেন্ট সার্কুলেট করবে, ক্লোজ সার্কিট পেয়ে যাবে, লোকটা মারা যেতে পারে। কারণ সে সেকেন্ডারিতে ভোল্টেজ নিয়ে কাজ করছে, বাট দ্য প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ ইজ নট ইলেকট্রিক্যালি আইসোলেটেড, একটাই ওয়াইন্ডিং। এইবার he has arranged this power supply by using an isolating transformer 1:1, এটা 440, এটা 440। এবার সে সেকেন্ডারি সাইডে কাজ করছে 10 ভোল্ট নিয়ে, গ্রাউন্ডে দাঁড়িয়ে, এই সাইডটা আমি আর্থ করিনি ইচ্ছে করে। এবার সে যদি এখানটায় দাঁড়িয়ে এই জায়গাটা টাচ করে, তাহলে সে কত ভোল্টেজে শক খাবে? গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, ফোর ফর্টি খাবে কেন? এই ওপেন সার্কিট তো।
440 গিয়ে তার বডিতে গেল, বডিতে গিয়ে তার পায়ে গেল, পায়ে গিয়ে এদিকে তো যেতে পারবে না, আইসোলেশন তো। আর এখানে তো আর্থিং নেই, তাহলে ফ্লোটিং অবস্থায় তা দাঁড়িয়ে থাকবে, আচ্ছা তাহলে তো কোনো শক খাবে না, হ্যাঁ না কোনো শক খাবে না, মানে জিরোই থাকবে তো। স্থির হয়ে যাবে। কারণ ওর তো ওর মানুষ ভোল্টেজে তো হ্যাঁ শক খায় সার্কিট না। কমপ্লিট হবে না তো। শোনা শোনা কারেন্ট, ভোল্টেজে শক খায় না, শক খায় তো কারেন্টে। হ্যাঁ শক খায় কারেন্টে, তো সার্কিট কমপ্লিট না হলে হবে না। কমপ্লিট না হলে শক খাবে না। হ্যাঁ, তাহলে বলতে পারো যে স্যার তাহলে 400 কিলোভোল্ট লাইনে তো আমি যদি একটা লাইন ধরে ঝুলি, তা তোমার কিছু তো হওয়ার কথা না, হওয়ার কথা কি? হ্যাঁ স্যার, না 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 স্যার কিছু হবে না, কারণ এয়ারের কিন্তু ইনসুলেশন থাকবে তো অনেকটা। কিন্তু তোমার বডি দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কোনো না শক খাওয়ার কথা না। কিন্তু অত হাই ভোল্টেজ যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বডিতে ইনডিউসড হয়, তার এত হাই স্ট্রেস থাকে যে স্কিন পুরো ফেটে ভাস্ট করে যাবে আর কি তোমার স্কিন। মানে লিকেজ কারেন্ট টাইপের ফ্লো হবে। লিকেজ কারেন্ট ফারেন্ট না, অত হাই ভোল্টেজ, অত চার্জ, আচ্ছা আচ্ছা static charge will be induced in your body, and due to this static charge your skin will be burnt out. তার জন্য কি হয়, 400 কেবি লাইনের লোকে কাজ করে, একটা স্পেশাল পোশাক আছে, তোমরা জানো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্টে অন দ্য আউটার সারফেস অফ দ্য বডি, জানো তো? হ্যাঁ স্যার। তার জন্য ওই পোশাকের বাইরের দিকে স্যার থাকে। মিনিমাম যে কত কেবি ধরে যে ঝুললে কিছু হবে না? সেটা আমি বলতে পারবো না, শুনেছি 11 কেবি দূরে রেখে ঝোলা যায়, যায়, কিন্তু ট্রাই করতে যেও না, অবস্থা না খারাপ না হয়ে না যাবে, বুঝেছো? যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, আমি কিচ্ছু বলবো না, মানে 220 লাইনও ধরতে মানা করবো, বুঝতে পেরেছো? কারণ তুমি যেটাকে আইসোলেশন ভাবছো, তোমার হয় চপ্পলটা হয়তো স্লাইটলি ময়েশ্চার রয়েছে আর কি, তুমি জানো না। আর তোমার হার্টের মধ্যে দিয়ে কত মিলি অ্যাম্পার কারেন্ট গেলে হার্ট থেমে যায় বলো তো? কত কারেন্ট গেলে, মিলি অ্যাম্পিয়ার না, কত অ্যাম্পিয়ার কারেন্ট, কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলে? তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এটা তো জানা উচিত। only 30 milliampere current is sufficient for total heart failure. 30 milliampere কতটুকু কারেন্ট? কিন্তু আমরা শক খেয়েও কিছু হয় না কেন বলো তো? হামেশাই তো আমরা শক খাই। হার্ড অবধি স্যার পৌঁছবে না। না, বডি রেজিস্ট্যান্স ইজ ইন দ্য অর্ডার অফ কিলো ওহম। মেপেছো কখনো তোমার বডি রেজিস্ট্যান্স? মেপে দেখো। ওই মানে ইভেন যে কোন মাল্টিমিটার, টার্মিনাল, মানে তুমি তো মানে দুটো স্যার হাতের, মাথার সাথে পা। ওটা মাপলে তো আরো ভালো হয়, তুমি দুটো হাতে মাল্টিমিটারে দুটো টার্মিনাল ধরে দেখো, ইট ইজ ইন দ্য অর্ডার অফ কিলো হোমস। হ্যাঁ তার জন্য কারেন্টটা লিমিটেড হয়ে যায়। আর ওই কারেন্টটা যে তোমার হার্টের থ্রু দিয়ে যাবে সবসময় নট নেসেসারি। কখনো শক খেয়ে লোক মরে, আবার কখনো শক খেয়ে বেঁচে থাকে, থাকে তো। হ্যাঁ স্যার। ওই যে সে হতভাগা মারা গেছে, তার কারেন্টটা হার্টের থ্রু গেছে আর কি। দেখবে ইলেকট্রিশিয়ানরা বাড়ি ঘরে কাজ করে, ওর বডিতে টেস্টার ধরলে জলে, কিন্তু ওর কিছু হয় না, ও তো টুলের উপর দাঁড়িয়ে কাজ করছে। প্লাস 220 ভোল্টে লাইভ লাইনে কাজ করার লোক আমরাও অনেক সময় ঘরে করি বা ল্যাবে করি, ওই শুভু পড়া থাকলে কিছু হয় না, কারেন্ট ফ্লো হয় না, খুব লো আর কি। এনিহাউ, আমরা তো অন্যদিকে চলে গেলাম। তাহলে আমরা শক খাওয়ার ব্যাপারটা বুঝেছি, মানে আইসোলেশন দিয়ে তুমি 10 ভোল্ট নিয়ে কাজ করো, যে কোনো সময় মার খেয়ে যাবে। কিন্তু আইসোলেশন ট্রান্সফর্মার ইউজ করে কাজ করলে এই প্রবলেমটা হবে না, প্রোভাইডেড ইউর সেকেন্ডারি শুড বি ওপেন সার্কিট। আমাদের ল্যাবে কি আছে, তোমরা যে কাজ করো না, তুমি মাটিতে দাঁড়িয়ে ওই 110 এসি এক্সপেরিমেন্ট করো, 110 এসি ধরলেও তোমার কিছু হওয়ার কথা না, কারণ ওটার নিউট্রালটা খুলে রাখা হয়েছে, ট্রান্সফর্মার ফ্লোটিং সিস্টেম বলে। তার মানে তোমার বডি দিয়ে কারেন্ট গিয়ে ট্রান্সফর্মার নিউট্রাল দিয়ে সার্কিট কমপ্লিট হবে না, কিন্তু লিকেজ থাকে বলেই আমরা শকটা খাই। তখন একটা বোঝা গেল ইয়েস যে স্যার। কেন আইসোলেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দ্বিতীয়টা বুঝবো ইনভার্টার করার সময়, আর তৃতীয়টা বোঝাতে গেলে আমাকে অফলাইনে বোঝাতে হবে আর কি, বুঝেছো? কোনো এক সময় নিশ্চয়ই, এখন তো তোমরা থার্ড ইয়ার, আর 1 বছরের মধ্যে নিশ্চয়ই মানে খুলবে আর কি, তখন এসে এক সময় মনে করিয়ে দিও আর কি। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, এবার আমরা এগিয়ে যাই।
তোমরা এই প্রেশারটা ক্রিয়েট করেছো। আমি সত্যি কথা কি মানে বিরক্ত হয়ে আমি আর এই কমতে কমতে লাস্টের দিন আমার মনে আছে 4 জন ল্যাটারাল এন্ট্রি ছিলে আর তুমি বোধহয় ছিলে, এই অর্ঘ বোধহয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ছিলাম, কিন্তু আমার মনে আছে আর 4 জন। এই আমি ভেবেছিলাম আপনার হয়তো যে শরীর খারাপ, কিন্তু না না, ওই শিখে তো সপ্তাহ খানেকের জন্য চোখে একটু প্রবলেম হয়েছিল। ঠিক ওটা আছে, স্যার একটু আগে বলে দিলে ভালো হতো যে আপনি অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাসটা নিচ্ছেন না, তাহলে অ্যাটলিস্ট। ঠিক আছে, যাও, যেটা হয় পাস্ট পাস্ট। আর আমি দেখছি, আচ্ছা তোমাদের শেয়ার, আরে তুমি তো আমাকে একবার ফোন করবে যে স্যার ক্লাসটা হচ্ছে না কেন। শেয়ারের তো শুধু এইটুকু দায়িত্ব না, এই দায়িত্বটা তো পরে মাস্টারমশাই কি রাগ করবে নাকি যে ছাত্র জিজ্ঞেস করছে ক্লাস নিচ্ছে না কেন। ইউ হ্যাভ দ্য অ্যাবসলিউট রাইট অফ আস্কিং হোয়াই আই এম নট টেকিং ক্লাস। স্যার আপনার কোনো সিআর স্যার বেরিয়ে গেছে স্যার এখন। আচ্ছা, আমার প্রবলেম আছে কি না, মানে আমি সত্যি একদম এত ভালো সাবজেক্ট, এত ইন্টারেস্টিং সাবজেক্ট, আমি সত্যি দুঃখের সঙ্গে আর ক্লাস মুখও হয়নি আর কি। আমি সেটা অনেক টিচারকেও বলেছি আর কি। এনিহাও, তাহলে কন্ট্রোল সার্কিট শুড বি আইসোলেটেড আর ইউজ এ পালস ট্রান্সফর্মার। পালস ট্রান্সফর্মারটাকে একটু ফেরাইট কোড ইউজ করা হয়, তার ফলে মানে পালসের প্যাটার্নটা এরকম হয়, যেটা দেখছি পালস প্যাটার্নটা এরকম হয়। ইউজ এ নাম্বার অফ পালসেস ইনস্টেড অফ সিঙ্গেল পালস, এই কটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তার মানে আমি এই একটা পালস দিয়ে যে গেট ট্রিগার করেছিলাম না, ওরকম না দিয়ে এইরকম অনেকগুলো পালস দেওয়া হয়, অনেকগুলো পালস দেওয়া হয়, কারণ যাতে শিওর অন হবেই। হয়তো এই পালসটাতে হলো না, হয়তো এই পালসটাতে হলো না, হয়তো এই পালসটাতে হলো না, হয়তো এই পালসটাতে হলো না। ক্লিয়ার? এই প্যাটার্ন অফ পালস এবার কি করে জেনারেট করা হয়। ধরো তুমি যদি এই ভোল্টেজটা অ্যাপ্লাই করো, তাহলে ট্রান্সফর্মারের প্রাইমারিতে অ্যাপ্লাই করো, তাহলে সেকেন্ডারি ভোল্টেজ কত হওয়া উচিত, ভি আউটটা কত হওয়া উচিত। এই স্টেপ ভোল্টেজটা অ্যাপ্লাই করেছো, ভি ইন এর সাথে ইকুয়াল। কেন? এটা তো ডিসি, এটা কি এসি? ইনপুট ভোল্টেজ কনস্ট্যান্ট, there is no variation of voltage, no variation of current, no variation of flux, no process of inducing induced voltage. জিরো তাহলে না, মানে কি ডিভিডিটি? জিরো, ডিফাই বাই ডিটি, এন ডিফাই বাই ডিটি হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো। জিরো। হুম। কিন্তু আমি যখন অ্যাপ্লাই করেছিলাম জিরো টু হাই, এখানে একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জের জন্য আমি এই পালসটা পাবো। আর এখান থেকে হাই থেকে লো, এখানে দেয়ার ইজ এ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, তার জন্য আচ্ছা স্যার, একটা উল্টো দিকে এটা পাবো। হ্যাঁ বুঝতে ক্লিয়ার? পেরেছি, একটা প্লাস ডিফাই মানে উই আর কনসিডারিং দ্য ট্রানজিয়েন্ট পোর্শন অনলি। স্টেডি স্টেট পোর্শনে এই পোর্শনটাতে কোনো ভোল্টেজ নেই, এই পোর্শনটাতে কোনো ভোল্টেজ নেই। ক্লিয়ার? এই যে উইল গেট এ পালস আইজি অন অ্যাট দ্য রাইজিং এজ এ বি, সব লিখেছেন এটি, এটা একটা স্টুডেন্টদের নোট আর কি। কারণ আমি যেহেতু নোট দেখে পড়াইনি, আমার সেই অর্থে পাওয়ার ইলেকট্রিক্স কোনো নোট নেই, ওই বইপত্র দেখে পড়তে পড়তে হয়ে গেছে ব্যাপারটা। এখন ওই জন্য একটা স্টুডেন্টের নোট জেরক্স করেছিলাম আর কি, সেটা দেখে দেখেই এখন তো কোনো রাস্তা নেই আর কি। এবি, আবার এই সিডির সময় দেখো দেয়ার ইজ এ চেঞ্জ অফ ভোল্টেজ, ফলিং এজ, রাইজিং এজে একটা পালস পাবো, ফলিং এজে একটা পালস পাবো, রাইট? এইবার দেখো, এগুলো পরে আসবো আর কি। এইবার এর আউটপুটে আমি তো ওই কারেন্ট পালসটা পাচ্ছি, এই ডায়োডটা থাকার জন্য নেগেটিভ পালসটা ওদিকে যাবে না, শুধু এই পজিটিভ পালসটা এরকম। ওখানে আমি অনেকটা বড় করে দেখিয়েছি বলে এরকম দেখিয়েছি, কিন্তু রিয়েল লাইফে আসলে এরকম পালস ট্রেন পাওয়া যায় আর কি। ক্লিয়ার? তাহলে এই পালসটা কি করে জেনারেট করা হয়, এখানে একটা ট্রানজিস্টার থাকে, এটা একটা পালস ট্রান্সফর্মার, এর স্পেশালিটি হচ্ছে ফেরাইট কোড থাকে, এটা খুব সহজে স্যাচুরেট করে না আর কি, বুঝছো? তো এটা প্রাইমারি, তার সঙ্গে এখানে একটা ডায়োড দিয়ে দেওয়া হয়েছে, কেন পরে আসবো। আর এই ডায়োডটা কেন দেওয়া হয়েছে তো জানো, তাই তো? এই ডায়োডটা ওই এই আউটপুটটা তো ভি আউটে তো আমি এই দুটো কারেন্ট পালস পাচ্ছি, যাতে নেগেটিভ পালসটা ওদিকে ট্রান্সমিটেড না হয়। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
ওই ডায়োডটা দেখো এইবার এই দেখো, ধরো আমি ট্রানজিস্টরটাকে যখন অন করলাম, কি দিয়ে অন করলাম? এটা দিয়ে অন করলাম, এই পালসটা দিয়ে। যেই ট্রানজিস্টরটা অন হলো তখন ভিএসটা এর প্রাইমারির অ্যাক্রসে এসে ইমপ্রেসড হলো, যদি আমি ড্রপটাকে নেগলেক্ট করি। ক্লিয়ার? তাহলে তখন আমি সেকেন্ডারিতে একটা ভোল্টেজ পাবো, রাইট? যখন এখানে ট্রানজিস্টরটা অন, তখন এখানে প্লাস ইমপ্রেসড করেছি, এখানে মাইনাস দিয়েছি। এবার ট্রানজিস্টরটাকে এই পোর্শনের জন্য যে অফ করলাম, তাহলে এই এখান থেকে যে কারেন্টটা এস্টাবলিশড হয়েছিল সেটা ট্রাই টু ডিকে, তখন একটা অপোজিট পোলারিটি ভোল্টেজ ইন্ডিউস করে এই চেঞ্জটাকে আটকাতে চাইবে। তখন দেখো প্লাস মাইনাস this LDIDT voltage will be added with the applied voltage and the whole voltage will appear the transistor and the transistor will burnt out. Is it clear or not? Yes, ঠিক। sir. দেখেছো, যখন অফ হবে ট্রানজিস্টর, যখন ট্রানজিস্টরটা অন তখন দিস প্লাস দিস মাইনাস, আর যখন ট্রানজিস্টর অফ হয়ে গেল তখন দিস মাইনাস দিস প্লাস। তাহলে সোর্সের প্লাস এই মাইনাস, এই প্লাস এই মাইনাস, তাহলে LDIDT voltage will be added with the VS and a huge voltage will appear across the transistor and it will burnt out. ওটা প্রিভেন্ট করার জন্য এই ডায়োডটা দেওয়া হয়েছে। যে মুহূর্তে ট্রানজিস্টরটা অফ হলো, এই প্লাসটা আসলো, তখন এই ডায়োডটা অন হয়ে গেল। তখন এই LDIDT এনার্জিটা ডায়োড থ্রু এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সে ডিসিপেট করবে। হ্যাঁ স্যার, বুঝেছি। ক্লিয়ার? হুম। এবার এখানে আরো কোশ্চেন আছে, ওই দেখো লেখা আছে, দেখো আমি ইএলটাকে লিখতে পারি LDI/dt, এটাকে লিখতে পারি NdΦ/dt। এটা 0 যদি ডায়োডের ড্রপটা যদি আমি নেগলেক্ট করি। কোন ডায়োডের? এই ডায়োডের ড্রপটা যদি প্রাইমারি সার্কিট। এই যে, তাহলে LDI/dt = 0 লিখতে পারি, NdΦ/dt = 0, মানে ফাইটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট। প্রথম সাইকেলে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স থেকে যাবে। পরের বার যখন এই আবার নিজস্বভাবে অন হবে এই পালসের সাহায্যে, তখন সেই ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে ওই ফ্লাক্স আর এই ফ্লাক্স মিলে ফ্লাক্সটা বেড়ে যাবে ট্রান্সফরমারের, সো দ্য ট্রান্সফরমার কোর উইল বি স্যাচুরেটেড। সুতরাং সেই এনার্জিটাকে আমরা এখানে এই ডায়োড দিয়ে যেই প্লাস হলো এনার্জি ডিসিপেটটা করিয়ে দিই। ক্লিয়ার? এই হ্যাঁ স্যার, বুঝেছি। এইবার রিয়েল লাইফে কি হয়, ওই ডায়োডটা তো আমি এই ক্যাপাসিটারের ওখানটা দিয়েছিলাম, কিন্তু তাতে একটা ওই প্রবলেম রয়েছে, রাইট? সেটাকে মডিফাই করার জন্য, অ্যাকচুয়ালি এইটার প্র্যাকটিক্যাল সার্কিট হচ্ছে এটা। মানে কেউ যদি তুমি পাওয়ার ইলেকট্রনিক সার্কিট বানাও, দেখবে পালস ট্রান্সফরমারের ওইটা ওই প্রোটেকশনটা দেওয়ার জন্য এখানে একটা প্যারালালে ক্যাপাসিটার দিয়ে এখানটা রেজিস্ট্যান্স দেওয়া হয়। কেন? দেখো, প্রথমে যেই LDIDT হলো অপোজিট পোলারিটি টু অপোজিট চেঞ্জ, এই সাইড প্লাস এই সাইড মাইনাস ডিউরিং দ্য টার্ন অফ BJT, তখন এই ডায়োডটা থাকার জন্য এই হাফ LI² এনার্জিটা উইল বি কনভার্টেড ইনটু হাফ CB² এনার্জি। এদের মধ্যে একটা অসিলেশন হতে চাইবে, তখন এই ক্যাপাসিটিটা চার্জ হবে, এটা প্লাস এটা মাইনাস, তখন এই রেজিস্ট্যান্স এনার্জিটা এই রেজিস্ট্যান্স ডিসিপেট করবে। তার ফলে এই ট্রানজিস্টরটা অফ হতে একটু টাইম বেশি লাগবে, সুইচিং ফ্রিকোয়েন্সিটা একটু কমে যাবে, কিন্তু ওই প্রবলেমটা হবে না। ক্লিয়ার? ভাই আরেকবারে রেজিস্ট্যান্সের পার্টটা মানে কাজটাকে একবার বলুন। এই যে রেজিস্ট্যান্সটা প্রথমে হাফ LI² এনার্জি, যে কিনা সোর্স ভোল্টেজের সঙ্গে যোগ হয়ে গিয়ে ট্রানজিস্টরটাকে পুড়িয়ে দিচ্ছিল, হ্যাঁ, সে ডায়োড দেওয়াতে প্রাইমারি প্যারালালে ডায়োড দিয়ে সার্কিট কমপ্লিট করছিল, কিন্তু কোর স্যাচুরেশন হয়ে যাচ্ছিল সেকেন্ড সাইকেলে গিয়ে, রাইট? তাহলে ওই এনার্জিটাকে আমাকে নষ্ট করে ফেলতে হবে। নষ্ট করার জন্য আমি এই ফাঁকটা পেতেছি। যেই অপোজিট পোলারিটি হলো ওই ডায়োডটা দিয়ে, এল আর সি এর মধ্যে সবসময় একটা রেজোনেন্স হওয়ার টেন্ডেন্সি থাকে। হাফ LI² এনার্জি উইল বি কনভার্টেড টু হাফ CB² এনার্জি। ক্যাপাসিটরটা চার্জ হয়ে প্লাস মাইনাস হবে, এই প্লাসটা গিয়ে পরে রেজিস্ট্যান্সে লস হবে।
এনার্জিটাকে আমি উইথড্র করে নিলাম আর কি। আচ্ছা মানে তারপরে হাফ আমি এল স্কোয়ার থেকে প্রথমে হচ্ছে যে হাফ হাফ সিবি সিবি স্কোয়ার স্কোয়ার ওখানে গেল, তারপর ওটা রেজিস্ট্রেশন লস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর আই স্কোয়ার আর লস হয়ে যাবে। হ্যাঁ আই স্কোয়ার। তার ফলে আমি কিছুটা টাইম আমার নষ্ট হলো এই পুরো ট্রানজিস্টারটাকে অফ করতে, সুইচিং ফ্রিকোয়েন্সি কমে গেল, কিন্তু আমার ওই কোড স্যাচুরেশনের প্রবলেম থেকে বাঁচলাম আর কি। ঠিক আছে, এই অবধি থাকুক, বুঝলে? তাহলে আমরা কালকে আবার 4টার সময় বসছি, হ্যাঁ স্যার স্যার ঠিক আছে। হয়ে যাবে, চিন্তা নেই আর কি। ঠিক আছে, এই শেয়ার ফাঁকিবাজ, ওই জন্য এটা হয়েছে। ওই শেয়ারটা যদি সিরিয়াস হতো তাহলে ও নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে ইয়ার পারবে। বলেছিল দেখো না, নাকি আপনাকে কল করে নাকি পাইনি। আমি দেখছি যে এখন হচ্ছে হ্যাঁ স্যার, যে মেল শোনো না, করেছিল বলছিল, না কল করেছিল। জানি না, হয়তো করেছে, কিন্তু আমার সঙ্গে ওর কোনো কমিউনিকেট হয়নি, হয় তাহলে আমি মিস করে গেছি। এখন তাও তো আমি কালকে আমি নিজে ফোন করেছি। এখন ব্যাপারটা হয়ে গেছে, এখন হচ্ছে কার্ড দেওয়ার সময়, কার্ড বোঝো তো, দই, বিয়ে বাড়িতে দই কখন দেয়? একদম শেষের দিকে, হ্যাঁ স্যার লাস্টে বুঝেছি। লাস্ট। আমরা এখন সেই মোমেন্টে এসে গেছি, যাক কতটা টানা যায় দেখি আর কি। হ্যাঁ স্যার, প্রথম দিকে ঠিকঠাকই হচ্ছিল, তারপর ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, চিন্তা নেই আর কি। হুম তাহলে কালকে আমরা 4টার সময় বসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যাঁ ঠিক আছে। এই এখন কজন আছে মোটামুটি? বেশিরভাগ কি বেরিয়ে গেছে? এখন স্যার যে 13 জন। ঠিক আছে, এবার দেখো 20 জন দিয়ে শুরু হয়ে যদি 13 জনে থাকে, কি বলবো।